কি অবস্থা? সবাই কেমন আছো? ২৬ ব্যাচের উচ্চতর গণিত একাডেমিক ব্যাচের সাইকেল ওয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরল রেখা অধ্যায়ের মধ্য দিয়ে ২৬ ব্যাচের একাডেমিক কোর্সের যাত্রা শুরু করব। তো সবাই কেমন আছো বলো? ফেসবুক থেকে এবং ওয়েবসাইট থেকে যারা আজকের ক্লাসে যুক্ত হইছো সবাই কেমন আছো একটু বলো আগে। কেমন আছো সবাই? আমি সবাইকে একটু মেনশন করে দিই। ওয়েট, আমি সবাইকে মেনশন করে দেই। সবাই দ্রুত ক্লাসে চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওকে, দেখতে পাচ্ছি ওয়েবসাইট থেকে যুক্ত হয়েছো আদনান ফারুক, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আরিয়ান, নমস্কার। অর্পণ, মাহিম কেমন আছো? আমিরুল, আতিক, তামিম ইকবাল, তাহমিদ হোসেন। ফেসবুক থেকে দেখতে পাচ্ছি আশরাফুল, সৌমিক, রোকন, লাবিকা, রৌনক, ভালো আছি। তৌহিদ, তুমি কেমন আছো? কাশেম, সাবিব, সানোয়ার, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমাদের লাইভ ক্লাসগুলা একই সাথে ফেসবুক গ্রুপে, আমাদের সাইকেল ওয়ানের ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং ওয়েবসাইটে দুই জায়গাতেই লাইভে হবে। তুমি যে কোনো এক জায়গা থেকে লাইভ ক্লাস করতে পারবা। তোমার যদি মনে হয় যে ভাই আমি ফেসবুক গ্রুপ থেকে ক্লাসগুলো করবো, ওকে ফাইন, তুমি ফেসবুক গ্রুপ থেকেও ক্লাস করতে পারবা। আবার যদি মনে হয় যে ভাই আমার ফেসবুকে আসলে ডিস্ট্রাকশন হয়, আমি ফেসবুকে আসলে অনেক বেশি সময় নষ্ট করে ফেলি অন্যান্য কাজ করে, তাইলে তুমি ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করবা, ঠিক আছে? আর কেউ যদি এমন থেকে থাকো যে এখনও ওয়েবসাইটের অ্যাক্সেস পাওনি, কোনো অসুবিধা নাই, আজকে ক্লাসটা ফেসবুক গ্রুপে করে ফেলো। আগামী ক্লাসের আগে দেখবা যে সব ওকে হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আজকে ক্লাসটা শুরু করব। দেখো, আমরা শুরু করব সরল রেখা অধ্যায় দিয়ে। তোমরা কি জানো হায়ার ম্যাথে সরল রেখা অধ্যায়টা কত নাম্বার অধ্যায় বলো? সরল রেখা অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমরা যদি কেউ বই কিনে থাকো তাহলে হয়তো দেখছো, যারা বই কিনো নাই কোনো সমস্যা নাই, আমরা ক্লাসে এমনভাবে পড়াবো, আমাদের এইচএসসি লাইফে হায়ার ম্যাথের জন্য যতগুলা রাইটারের বই আছে তুমি যে কোনো একটা বই থেকে সবগুলো টাইপ কভার করে ফেলতে পারবা, জাস্ট আমাদের ক্লাস লেকচার ফলো করলেই। আমরা আমাদের ক্লাস কন্টেন্টগুলাই এমনভাবে গুছাবো যে তোমার কলেজে যেই রাইটারের বই ফলো করুক না কেন, তুমি ওই বইয়ের সকল টাইপ নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, জাস্ট আমাদের ক্লাসটা তুমি যদি ফলো করে আগাও। তারপরে একটা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট দিব এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট দিব। কাজেই তোমরা একাডেমিক থেকেই সবগুলা অধ্যায় একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত প্রিপারেশন এখান থেকেই কমপ্লিট করে ফেলতে পারবা। আমাদের এসইএস এর হায়ার ম্যাথ সাইকেলগুলা একদম পূর্ণাঙ্গ কোর্স, মানে তোমরা যদি আমাদের সাথে কন্টিনিউ করো আর বাইরে কোথাও অফলাইনে বা অনলাইনে অন্তত হায়ার ম্যাথ পড়া লাগবে না। মানে এটা একদম অল ইন ওয়ান, তোমার যা কিছু দরকার একাডেমিকের জন্য প্রয়োজনীয়, একদম জিরো বেসিক থেকে শুরু করে সৃজনশীল এবং এমসিকিউ যত টাইপ আসতে পারে সব কিছু কভার করব। ভার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যতগুলো টাইপ প্রয়োজন সব কিছু কভার হবে। এরপরে প্র্যাকটিস শিট দেখবা যে এখন থেকেই তোমার প্রত্যেকটা অধ্যায়ের উপর পূর্ণ প্রিপারেশন কমপ্লিট, ঠিক আছে? এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে যে 4টা করে ক্লাস হবে বা 3টা বা 4টা ক্লাস, এই ক্লাসের উপর পরবর্তী সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস থাকবে। জুমে প্রবলেম সলভিং ক্লাসগুলো নেবে তোমাদের দীপিত সাহা ভাইয়া, এবং উইকলি এক্সাম থাকবে। তোমরা আগামী সপ্তাহের মধ্যেই সব কিছু বুঝে যাবা, কাজেই চিন্তার কোনো কারণ নাই। এটা যেহেতু আমাদের ফার্স্ট উইকে তো কোনো প্রবলেম সলভিং ক্লাস থাকবে না, উইকলি এক্সামও থাকবে না। আগামী সপ্তাহ থেকেই তুমি বুঝে যাবা যে সব কিছু কীভাবে চলবে। আমরা এই সপ্তাহে যে 3টা ক্লাস হবে বা পরের সপ্তাহে ধরো আরও একটা ক্লাস, 4টা ক্লাসের উপর একটা প্রবলেম সলভিং ক্লাস থাকবে। তারপরে এই 4টা ক্লাসের উপর আগামী সপ্তাহে একটা উইকলি এক্সাম হবে। তারপরে একটা অধ্যায় যখন শেষ হবে পড়ানো, তখন ওই অধ্যায়ের প্র্যাকটিস শিটগুলো আমরা দিয়ে দিব। তো সরল রেখা অধ্যায়টা যারা কিনা বই খুলে দেখছো বা যারা দেখো নাই, আপাতত বই না কিনলেও চলবে। অনেকেই কমেন্ট করতেছো বই কোনটা কিনবো। আপাতত কোনো বই না কিনলেও চলবে, খালি দেখো তোমাদের নতুন ভার্সনের বই বের হোক, তারপরে কিনলেই হবে। এখনও তো 25 সালের মানে 25 ব্যাচের বইগুলো কিনা লাগবে এখন কিনলে। তো আমি বলবো যে বই বের হওয়ার আগ পর্যন্ত, তোমাদের ভার্সনের বইগুলো আসুক, তার আগ পর্যন্ত বই কেনা দরকার নেই। খালি ক্লাসে যা পড়াবো এবং বাড়ির কাজ যা দিব, বাড়ির কাজ একদম ছবি তুলে দিব, ওগুলো প্র্যাকটিস করলেই হবে। তারপর তুমি যেই কলেজে ভর্তি হবা ওই কলেজে যেই বইটা ফলো করবে
তুমি যদি ওই বইটাই ফলো করো কোনো সমস্যা নাই, আমরা ক্লাসে একদম সকল টপিক সকল টাইপ কভার করে পড়াবো। মানে বাজারে বিদ্যমান যে কোনো বই থেকে তুমি যদি সবগুলো টাইপ প্র্যাকটিস করো দেখবে যে নিজে নিজেই পারতেছো, সব আমরা ক্লাসেই কভার করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে ক্লাসে আর বেশি বকবক না করি, পড়াশোনায় চলে যাই। তাও যদি তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে, প্রয়োজনে আমি আরও ছোট একটা রেকর্ডেড ভিডিও বানিয়ে দিব যে ভাই ক্লাসগুলা কোথায় হবে, কিভাবে সাজানো থাকবে। প্রত্যেকটা ক্লাস লাইভে তো হবেই, এবং লাইভ ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত একদম রেকর্ডেড থাকবে। কেউ যদি কোনো ক্লাস মিস করো, পরবর্তীতে যে কোনো সময় তুমি ওই ক্লাসটার রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারবা। তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপেও সেভ করা থাকবে রেকর্ডেডগুলো, এবং ওয়েবসাইটেও থাকবে। কাজেই নো চিন্তা, একদম চিন্তামুক্ত পড়াশোনা। ওকে, তো সরল রেখা অধ্যায়টা হচ্ছে ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়, এবং এই তৃতীয় অধ্যায়ে টোটাল অনুশীলনী আছে 7টা, 3.1 থেকে 3.7 বা 3 এর এ থেকে, কোনো কোনো বইয়ে 3.1 3.2 এভাবে নাম দেয়, কোনো কোনো বইয়ে 3 এর এ বি সি ডি ই এফ, 3 এর এ থেকে 3 এর এফ পর্যন্ত আছে। তো এই অধ্যায়টা আমি পড়াবো, এবং এইটা কমপ্লিট করতে টোটাল ক্লাস লাগবে 18টার মতো। টোটাল এই অধ্যায়ে অনেকেই জিজ্ঞেস করতে পারো যে ভাই এই অধ্যায়টা কভার করতে কয়টা ক্লাস লাগতে পারে? আনুমানিক 18 ক্লাস লাগতে পারে। তো যদি 18টা ক্লাস লাগে, তার মানে বুঝতে পারতেছো মোটামুটি এই অধ্যায়ের উপর উইকলি এক্সাম হবে কয়টা? আমরা এভারেজে দেখা যাবে প্রতি 4 ক্লাসের উপর কিংবা 5 ক্লাসের উপর একটা করে প্রবলেম সলভিং ক্লাস এবং একটা করে উইকলি এক্সাম নেব। তো ধরো যে 18টা ক্লাস যদি হয়, আনুমানিক 4টা থেকে 5টা উইকলি এক্সাম হবে সরলরেখা অধ্যায়ের উপর, এবং পুরা অধ্যায়টা কভার হওয়ার পরে একটা মেগা এক্সাম হবে, মানে পুরা অধ্যায়ের উপর মেগা এক্সাম। টোটাল ধরো 5টা বা 6টা এক্সাম হবে। তোমরা যদি আমাদের ক্লাসগুলো করে জাস্ট আমাদের উইকলি এক্সামগুলো এবং মেগা এক্সামগুলো অ্যাটেন্ড করো, তাহলে তোমার এই অধ্যায়ের উপর যত টাইপ আছে সকল টাইপ কভার হবে, এবং পরীক্ষায় যত টাইপের প্রশ্ন আসতে পারে সব তোমার এক্সাম দেওয়ার মাধ্যমে আগে থেকেই কভার হয়ে যাবে। তারপর তুমি কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, যে কোনো পরীক্ষায় বসো না কেন, এই ক্লাস লেকচার এবং আমরা যে পরীক্ষাগুলো নিব এর বাইরে তোমার আর কিচ্ছু পড়া লাগবেই না। বাট এক্সট্রা প্র্যাকটিস করার জন্য তো একটা বই ফলো করবাই। বাট আপাতত ক্লাস শুরুর আগে, কলেজে ক্লাস শুরুর আগে জাস্ট আমাদের ক্লাস লেকচারগুলো করো, এবং আমি পরবর্তীতে বই থেকে যখন 2-3টা ক্লাস হয়ে যাবে, প্রতি 2টা বা 3টা ক্লাস পরপর বাড়ির কাজ দিব, আমি ছবি তুলে একদম দাগাই দিব, এবং তোমাদেরকে বলে দিব যে ইঞ্জিনিয়ারিং টার্গেট হইলে কোন বইটা ফলো করতে হবে, মেডিকেল টার্গেট হলে বা একাডেমিকের জন্য কোনটা এনাফ, এটা আমি সব কিছু পরে গুছাই দিব। আপাতত খালি আজকে ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন নাই? আর বাকি সকল প্রশ্ন আস্তে আস্তে উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? আর ক্লাস লেকচারগুলো অবশ্যই নোট করবা, ক্লাস লেকচারগুলো নোট করে রাখবা। পরীক্ষার আগে জাস্ট ক্লাস লেকচার রিভিশন দিয়ে গেলেই দেখবা কলেজের পরীক্ষায় সব কিছু সুন্দর মতো পারতেছো। ওকে, তো শুরুতে আমরা সরল লেখা শুরু করব 3.1 দিয়ে। কি দিয়ে শুরু করব? 3.1 দিয়ে। তোমাদের কি মনে আছে 9-10-এ হায়ার ম্যাথে চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি পড়ছিলা? কার কার মনে আছে বলো? হায়ার ম্যাথ চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি, ওই স্থানাঙ্ক জ্যামিতি যা পড়ছিলা সরল রেখা অধ্যায়ের 3.1, 3.2, 3.3 মোটামুটি 80% সেম। কাজেই যাদের স্থানাঙ্ক জ্যামিতি পড়া আছে তোমরা দেখবা 3.1, 3.2 এবং 3.3 এগুলা 90% তুমি 9-10-এই পড়ে ফেলছো। আর যারা 9-10-এ ওই অধ্যায়টা পড়ো নাই, কোনো সমস্যা নেই, আমি একদম জিরো বেসিক থেকেই পড়াবো, তোমার বসতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর একটা ছোট কথা বলে রাখি, আমাদের ক্লাস টাইম এই আগামী 2-3 সপ্তাহ শনি, সোম, বুধ, শুক্র বিকাল 3টায় থাকবে। বাট তোমাদের ক্লাস শুরুর আগেই আগামী মাস থেকেই আমরা ক্লাস টাইম সন্ধ্যা 7টায় চলে যাব, কারণ আমাদের ফিক্সড আমাদের একাডেমিক ব্যাচের উচ্চতর গণিতের ফিক্সড টাইম হচ্ছে শনি, সোম, বুধ, শুক্র সন্ধ্যা 7টায়। বাট আপাতত 2-3 সপ্তাহ তোমাদের ক্লাসগুলো বিকাল 3টায় থাকবে, এবং হোপফুলি আগামী মাসের মধ্যেই আমরা সন্ধ্যা 7টায় ব্যাক চলে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো শুরু করতেছি আমরা 3.1 বিন্দু শনাক্তকরণ পদ্ধতি। দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসিতে শিখবো 2টা, কার্তেশীয় পদ্ধতি, পোলার পদ্ধতি। তার মধ্যে কার্তেশীয় পদ্ধতি এই নামটা তোমাদের পরিচিত, এটা 9-10-এ পড়ছো, মনে আছে কার কার বলো? দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসি লাইফে 2 টাইপের বিন্দু শনাক্তকরণ পদ্ধতি পড়বো, কার্তেশীয় এবং পোলার। তো এই কার্তেশীয় পদ্ধতি তোমরা 9-10-এ পড়ছো, এবং আজকের ক্লাসে আমরা কার্তেশীয় পদ্ধতিটাই পড়বো, আগামী ক্লাসে পড়বো পোলার পদ্ধতি। তো খেয়াল করে দেখো, 2 প্রকারের দেখলাম, কার্তেশীয় এবং পোলার। এইবার আমাকে তোমরা বলো, এই জিনিসটা কে কে জানো যে প্রথম চতুর্ভাগে যে কোনো একটা বিন্দুর ভুজ এবং কোটি 2টাই পজিটিভ,
দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। এটা কে কে জানো? যারা জানো না একটু লিখো। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, ধরো এটা মূল বিন্দু 0,0। প্রথম চতুর্ভাগের একটা বিন্দু তুমি যদি লিখো, ইচ্ছা মতো একটা বিন্দু লিখো 2,3, একটা ইচ্ছা মতো বিন্দু লেখো। দেখো এই বিন্দুর ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। দেখো এই যে প্লাস প্লাস দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে প্রথম চতুর্ভাগে অবস্থিত কোনো বিন্দুর ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। ধরো দ্বিতীয় চতুর্ভাগে কোনো বিন্দু, ধরো -2,3, খেয়াল করে দেখো এই যে দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু, দেখো ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, কারণ এটা ভুজটা আসবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, কোটিটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। একইভাবে তৃতীয় চতুর্ভাগের একটা বিন্দু লিখো -2 -3, দেখো ভুজ কোটি দুইটাই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দুর উদাহরণ যদি দেই 2,-3, মানে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। আমরা জানি এক্স অক্ষের ডানে গেলে পজিটিভ, ভুজ এক্স অক্ষের মূলবিন্দু থেকে ডানে পজিটিভ বামে নেগেটিভ, আর কোটি মূলবিন্দু থেকে উপরে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এই জিনিসগুলো আমরা জানি, ঠিক আছে? তো আমরা এটাও জানি যে এই চতুর্ভাগটাকে বলে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, ইংলিশে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা থার্ড চতুর্ভাগ মানে তৃতীয় চতুর্ভাগ, থার্ড কোয়াড্রেন্ট। কিউ মানে কোয়াড্রেন্ট চতুর্ভাগের ইংরেজি। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এগুলো আমরা সবাই জানি, এগুলো নতুন কোনো কিছু নয়, বাট আমরা একটু দেখে যাব, ইজি ইজি জিনিস, বেসিক জিনিসগুলো দেখে যাব। এটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতিতে বিন্দু শনাক্তকরণ আমরা যখন করব তখন দেখবা যে এই চিহ্নের ব্যাপারগুলো আমাদের জানা থাকা লাগবে। এরপরে দেখো এই যে কার্তেশীয় পদ্ধতিতে ধরো যে কোনো একটা বিন্দু পি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমরা বলছি, এবং এইটা মূল বিন্দু। দেখো একটা যে কোনো বিন্দু আঁকো পি, ধরো এই যে একটা বিন্দু পি, তার ভুজ ধরলাম এক্স, কোটি ধরলাম ওয়াই, মানে এক্স কমা ওয়াই। আচ্ছা এইখানে আমি যদি খেয়াল করে দেখো এই পি বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর লম্ব আঁকি এবং একইভাবে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকি, দেখো এই যে পি বিন্দুটা, পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপরও লম্ব আঁকাইলাম, ওয়াই অক্ষের উপরও লম্ব আঁকাইলাম। তার মানে আমি কি এখানে বলতে পারি, খেয়াল করে দেখো এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর এতটুকু হবে এক্স, মানে তার ভুজের সমান, এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু হবে ওয়াই, কোটির সমান। কে কে জানো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো একটা বিন্দু এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাইতে হবে এক্স পরিমাণ, মানে ভুজের পরিমাণ, ভুজের সমান, আর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে তার কোটির সমান। এতটুকু জানো? কোনো একটা বিন্দু স্থানাঙ্ক মনে করো যে 2,3, তার মানে হচ্ছে তুমি যদি ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকো, তাহলে মূল বিন্দু থেকে এই এক্স অক্ষ বরাবর যাইতে হবে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে 3 একক। কথা সত্য? আচ্ছা এখন আমাকে বলো এতটুকু যদি এক্স হয়, এতটুকু কত বলো? এইটার ভ্যালু যদি এক্স হয়, মানে এতটুকুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এতটুকু এক্স হবে। কে কে আমার সাথে একমত যে এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু হবে এক্স? তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, বলো এই যে পি বিন্দুটা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পি বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তুমি কি বলবা বলো? আমার কথা শোনো ভালো মতো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে পি বিন্দুটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ থেকে তার দূরত্ব কতটুকু, এক্স অক্ষ থেকে দূরত্ব তার কোটির সমান। দেখো এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু, তার কোটির সমান। আবার যদি জিজ্ঞেস করি ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, বলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তার এই যে ভুজের সমান। আচ্ছা এইবার আমাকে তোমরা বলো দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? দেখো এই যে এক্স কমা ওয়াই কিন্তু স্থানাঙ্ক, স্থানাঙ্ক কিন্তু পজিটিভ নেগেটিভ সব কিছুই হইতে পারে। একটু আগে দেখে আসলাম, খেয়াল করে দেখো ভাই, স্থানাঙ্ক কিন্তু পজিটিভও হইতে পারে, দেখো এই যে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, তাই না? যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু দূরত্ব কিন্তু নেগেটিভ হইতে পারে না, দূরত্ব অলওয়েজ পজিটিভ। এই জন্য আমরা যখন লিখবো খেয়াল করে দেখো এই যে পি বিন্দুর, দেখো আমি লিখতেছি কি লিখি, দেখো পি এক্স কমা ওয়াই বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব, লিখো এক্স অক্ষ হতে দূরত্ব কত? দেখো ভাইয়া এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কার সমান?
কোটির সমান, বাট দূরত্ব তখন নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিব, মডুলাস অফ কোটি এত একক। মডুলাস দিলে কি সুবিধা? মডুলাস দিলে সেটা আর নেগেটিভ হবে না, বুঝতে পারছো? মডুলাস দিলে সেটা অলওয়েজ পজিটিভ হবে। ঠিক একইভাবে লিখো ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব কত হবে বলো? দেখো ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কার সমান? ভুজের সমান। এই যে ছোট হাতের এক্স, এটা তো ভুজ, তাহলে ভুজের সমান, বাট দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিব। এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো। দেখো ভালো মতো দেখো ভাইয়া, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে হচ্ছে এক্স অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব মডুলাস অফ কোটির সমান। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজের সমান। যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য আমরা মডুলাস ইউজ করব। ওকে ফাইন। আচ্ছা, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এই বিন্দুটার মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব কত, এই যে এটা ধরো ওপি, ধরো এই যে মূল বিন্দু ধরলাম ও, ধরো মূল বিন্দুর নাম দিলাম ক্যাপিটাল ও, ওপি, বলো কি হবে? তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো যে এক্স কমা ওয়াই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তুমি বলবা মডুলাস অফ কোটি মানে মডুলাস অফ ওয়াই। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তুমি বলবা মডুলাস অফ ভুজ মানে মডুলাস অফ এক্স। আর যদি কেউ জিজ্ঞেস করে যে মূল বিন্দু থেকে দূরত্ব কত, কি হবে? পিথাগোরাস, পিথাগোরাস সাহেবকে কল দেও। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ এটা আমরা লম্ব আঁকাইছিলাম, মনে আছে? এটা লম্ব ছিল, এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকাইছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজে ধরো ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, তাহলে এইটা পিথাগোরাস সাহেবকে কল দিলে অতিভুজ কি হবে? রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কে কে বুঝছো? লিখো মূল বিন্দু হতে দূরত্ব, মূল বিন্দু, মূল বিন্দু হতে দূরত্ব কত? রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এত একক। এটা ওই যে পিথাগোরাস সাহেবকে কল দিলেই, মনে আছে পিথাগোরাস সাহেবের সূত্র? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এতটুকু ক্লিয়ার? বলো। এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব এখন, এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব, এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব। তারপরে খেয়াল করে দেখো, এই যে এখানে যা কিছু বোঝাইছি এতক্ষণ পর্যন্ত, এখানে যা কিছু বোঝাইছি সেগুলো এখানে আবার লেখা আছে, তুমি চাইলে এখানে আরেকবার দেখতে পারো, এটা টাইপ করা আছে। যে ধরো একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এখানে এক্স কে আমরা ভুজ বলি, ওয়াই কে কোটি বলি। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝি। তোমাকে কেউ যদি বলে যে পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব, দূরত্ব বলতে আমরা কি বুঝবো? লম্ব দূরত্ব বুঝবো। তো ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ ভুজ, এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ কোটি। ভেরি গুড। এইবার আমরা চমৎকার একটা জিনিস শিখবো। এর কই গেল প্রশ্নটা? আচ্ছা, এটা পিছনে গেল কেমনে? হ্যাঁ, এটা পিছনে না, এটা সামনে আসবে। দেখো ওয়েট, এবার আমাকে বলো, আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা লিখো খাতায়। খুবই সুন্দর জিনিস। কোন একটি বিন্দু পি এর স্থানাঙ্ক 2, -3 বলতে আমরা কি কি বুঝি? ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা যে কোনো বিন্দু হইতে পারে, 2, -3, এটা দেখার পর আমরা এখান থেকে কি কি বুঝতে পারি বলো? প্রথম জিনিস আমাকে বলো যে একটা বিন্দুর স্থানাঙ্ক পি 2, -3, এটা দেখানোর পরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, কি বলবা তুমি? বলো 2, -3। এর পরিচয় মনে করো যে আমাকে দেখার পরে তুমি বললা আমার নাম কি অমুক, পড়াশোনা করছি কই থেকে, অমুক জায়গা থেকে, বাড়ি কই, অমুক জায়গায়। ঠিক একইভাবে এই বিন্দুটা দেখার পর তুমি কি কি পরিচয় জানতে পারো? ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ মানে এক্স অক্ষ বরাবর ডানে, ওয়াই অক্ষ বরাবর নিচে, মানে চতুর্থ চতুর্ভাগে। বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। লিখো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তারপরে দেখো এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব কত হবে বলো? এক্স অক্ষ হতে এই বিন্দুটির লম্ব দূরত্ব কত? আমরা দূরত্ব বলতেই লম্ব দূরত্ব বুঝবো। বিন্দুটির লম্ব দূরত্ব কত বলো? এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ কোটি, মডুলাস অফ -3। তো -3 কে মডুলাস করলে +3 হয়ে যাবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তারপর বলো 3, ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব কত? ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব মডুলাস অফ ভুজ,
মডুলাস অফ ভুজ, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ। ভুজ তো 2, তাহলে 2 কে মডুলাস করলে তো প্লাসই আছে, প্লাসই থাকবে। এরপরে বলো লাস্ট 4 নম্বর পরিচয়, মূল বিন্দু থেকে বিন্দুটি দূরত্ব কত বলো। মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব, মূল বিন্দু হতে তো আর লম্ব দূরত্ব না, ডিরেক্ট দূরত্ব। মূল বিন্দু হতে ডিরেক্ট দূরত্ব, এনে তো লম্ব দূরত্বের কোনো কাহিনী নাই। খেয়াল করে দেখো, যখন তুমি বলবা যে মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব, এটা ডিরেক্ট দূরত্ব, এটা তো লম্ব দূরত্ব না। যখন আমি বলবো এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা রেখা থেকে দূরত্ব, এক্স অক্ষ তো একটা সরল রেখা, এক্স অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব, এটা লম্ব দূরত্ব। বাট একটা বিন্দু থেকে আর একটা বিন্দু দূরত্ব, এটা ডিরেক্ট দূরত্ব। দেখো কত হবে, রুট ওভার অফ দেখো মূল বিন্দু হতে, এই যে মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব ডিরেক্ট লিখে দিই, মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স 2 কে স্কোয়ার করলে 4 প্লাস ওয়াই হচ্ছে -3 কে স্কোয়ার করলে কত হবে, +9। কেউ আবার মাইনাস দিও না, রুট ওভার অফ 13 একক, কে বুঝছো বলো। সূত্র ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে +4 আর -3 কে স্কোয়ার করলে কিন্তু +9, স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, কাজে কেউ আবার এখানে -9 লিখে দিও না। বলো এই জিনিসটা কে বুঝতে পারছো। এই টাইপের প্রশ্ন যদি সৃজনশীলের ক নাম্বারে আসে, যদিও এগুলো বেসিক টাইপের জিনিস, সৃজনশীল হওয়ার পর থেকে এই টাইপের জিনিসপত্র পরীক্ষায় আসে না, বাট বোঝার জন্য অবশ্যই জানা থাকতে হবে। যে তার মানে এখন থেকে কোনো একটা বিন্দু দিয়ে তোমাকে যদি বলে এই বিন্দুর পরিচয় কি, তুমি এই 4টা জিনিস বলতে পারবা, বলো এই 4টা জিনিস কে বলতে পারবা। অবশ্যই এই 4টা জিনিস বলতে পারা উচিত। এখান থেকে আমরা মেইনলি যে জিনিসটা জানলাম, যেটা পরীক্ষায় বেশি আসবে, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব মানে মডুলাস অফ কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে মডুলাস অফ ভুজের সমান। এইবার আমাকে তোমরা বলো একটা জিনিস কে জানো, যে এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। আগে লিখো, এই 2টা লাইন লিখো, যে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই 2টা জিনিস আগে লিখো খাতায়, এবং আমাকে বলো এটা আগে থেকে কে জানো। এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই যে আমি এখানে একে রাখছি, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এই যে এটা মূল বিন্দু, তো মূল বিন্দু তো 0,0, মূল বিন্দুর তো ভুজও 0 কোটিও 0, কারণ মূল বিন্দু এক্স অক্ষের উপরেও আছে, ওয়াই অক্ষের উপরেও আছে। এবং তুমি যদি এক্স অক্ষের উপর কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক দেখো, 1,0, 2,0, 3,0, 4,0, 5,0, দেখবা সকল বিন্দুর কোটি শূন্য। আবার ওয়াই অক্ষ বরাবর যদি তুমি কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক দেখো, 0,1, 0,2, 0,3, 0,4, সকল বিন্দু দেখো ভুজ শূন্য। এই জিনিসটা কেন হইল, কারণ হচ্ছে ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 0। একটু আগে আমরা শিখে আসলাম না, যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। তাইলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি কত, 0। তো মডুলাস অফ কোটি যদি 0 হয়, তাহলে তো কোটির মানও 0ই হবে, এই যে কোটি সব 0 দেখো। আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 0, মানে মডুলাস অফ ভুজের মান 0। বুঝতে পেরেছো? আপাতত খালি এতটুকু জিনিস জানা থাকলেই চলবে। তার মানে তোমাকে যদি বলে যে এক্স অক্ষের উপরস্থ যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখো, যে কোনো এক্স অক্ষের উপর অবস্থিত, তুমি কি লিখবা? ধরো α,0। তোমাকে যদি বলা হয় এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখো, তুমি লেখো α,0। ভুজের মান যা খুশি তা হইতে পারে, কিন্তু কোটির মান 0, তাই না? কোটি 0 হবেই, ভুজের মান যা খুশি তা হোক। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান 0 হবেই। আবার কেউ যদি বলে ওয়াই অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু স্থানাঙ্ক লিখো, তুমি লিখতে পারো 0,α অথবা 0,β, সেটা ইচ্ছা। মানে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই জিনিসটা লেখা হয়েছে, একটু বলো। এতটুকু জিনিস, এই 2টা লাইন লিখছো, এই চিত্র না আঁকলেও চলবে। যখন নোট করবা এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য দেখাচ্ছি, বাট পরীক্ষার খাতায় তোমার মানে খাতার মধ্যে যদি এই জিনিসটা লেখা থাকে, তাহলে এই জিনিসটা তোমার মনের মধ্যেই থাকবে, চোখের মধ্যেই থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমাকে বলো, এই ম্যাথটা প্রশ্নটা তোলো,
প্রশ্ন তোলার জন্য 10 সেকেন্ড সময়। এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। প্রশ্নটা তোলো, 10 সেকেন্ড সময়। এবার আমাকে তোমরা বলো, কোন বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, তাই না? দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব অলওয়েজ পজিটিভ। দেখো এখানে 3 একক, মানে শুধু পজিটিভ। বাট কোটি, কোটি তো স্থানাঙ্ক, ভুজ কিংবা কোটি এরা কি অনলি পজিটিভ? ভুজ কিংবা কোটি এরা তো পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, পারে না? ভালো কথা, আগে শোনো। এখন প্রশ্ন তোলা হয়েছে, কি বলছে দেখো, এক্স অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব কত? 3 একক। তাহলে আমি যদি ধরো যে বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ধরি বিন্দুটার স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি। কত একক? 3 একক। খেয়াল করে দেখো, ধরলাম বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, অর্থাৎ ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি সমান কত দেওয়া আছে? 3 একক। সুতরাং এখান থেকে যদি আমি কোটি বাইর করব, ওয়াই এর মান বের করব, প্রশ্নে বাইর করতে বলছে কার মান? ওয়াই এর মান। তখন মডুলাস উঠাই দিব, মডুলাস উঠাই দিলে এই পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন দিব? কারণ কোটির মান পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। কোনো একটা বিন্দুর কোটি +3 হইলেও তার এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক হবে, -3 হইলেও 3 একক হবে। এটা কে কে বুঝছো? যারা যারা বোঝো না একটু দেখো ভাইয়া, উত্তর কিন্তু +-3 হবে। কারণ কি? দেখো, মনে করো এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এতটুকু 2, এতটুকু 3। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক 2,3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি 2,3 হয়, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত একক হবে? 3 একক। আবার একটা বিন্দু যদি এরকম হয় 2, এদিকে -3, মানে দূরত্ব তো নেগেটিভ হয় না, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ। বাট এক্স অক্ষের ঋণাত্মক দিকে ওয়াই এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ। 2,-3। খেয়াল করে দেখো, এই বিন্দুটা 2,3, তারও এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত একক? এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক। আবার 2,-3, এই বিন্দুটারও কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব 3 এককই। কারণ দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না। কোটি এখানে -3 হইতে পারে, বাট দূরত্ব এখানেও 3 একক, এখানেও 3 একক। তার মানে তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? বলো যে কোটির মান মানে এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক হইলে কোটির মান +3ও হইতে পারে, -3ও হইতে পারে। অ্যান্সার +3 এবং -3 দুইটাই ঠিক আছে। ফাইন। এইবার বলো এইটা, প্রশ্নটা জাস্ট 10 সেকেন্ডে তুলে ফেলো এবং উত্তর বলো। ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ কত? দেখো ভুজ চাইছে ভাইয়া, ভুজের মান কিন্তু পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তুমি ধরি বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ। ভেরি গুড, সবাই বুঝতেছো। দেখো ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব, প্রশ্ন মতে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে কি? মডুলাস অফ ভুজ। মডুলাস অফ ভুজ সমান দেওয়া আছে 4 একক। তাহলে এখান থেকে যখন আমি মডুলাস উঠাই দিব, ডান পাশে প্লাস মাইনাস দিয়ে দিব, কারণ ভুজের মান প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। কোনো একটা বিন্দুর ভুজের মান যদি +4 হয়, সেক্ষেত্রেও ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক হবে। যদি ভুজের মান -4ও হয়, সেক্ষেত্রেও দূরত্ব 4 এককই হবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। বাট ভুজ কিংবা কোটি কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে। ভুজ কিংবা কোটি কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার চমৎকার একটা প্রশ্ন, সবাই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময় দিলাম, হ্যাঁ হবে না? তোলো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো, তুলে ফেলো প্রশ্নগুলা, নোট করে ফেলো। ক্লাসের মধ্যেই নোট করে ফেলবা, ক্লাসের মধ্যেই নোট করে ফেলবা, আলাদা করে যাতে নোট করার জন্য সময় নষ্ট না হয়। ক্লাসের মধ্যেই নোট করে ফেলো। নোট অনেক সুন্দর হইতে হবে তা নয়, জাস্ট তোমার লেখা তুমি নিজে বুঝতে পারলেই হবে। একদম ওই সুন্দর করে রং বেরঙের কালি দিয়ে নোট করা লাগবে না, নিজের লেখা নিজে বুঝতে পারছো মানে এনাফ। ওকে ঠিক আছে। আমি কেবল ক্লাসে আসলাম, কিছুই বুঝতেছি না ভাইয়া, কি করবো? শুরু থেকে ক্লাসটা করো। যারা মাত্র ক্লাসে ঢুকছো তোমরা এখন কিছু বুঝবে না, স্বাভাবিক। ক্লাসটা শুরু থেকে করো। তো ফেসবুকে ক্লাসটা কিন্তু টেনে দেখা যায় শুরু থেকে, ওয়েবসাইটে কিন্তু টেনে দেখা যায় না। কাজেই যদি এরকম কেউ হয় যে ক্লাসের মাঝখানে জয়েন করছো, তাহলে তুমি মাঝখান থেকে না শুরু করে শুরু থেকে শুরু করবা, বুঝতেছো? অথবা ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডেড দেখবা। দেখো কি বলছে, পি বিন্দুর ভুজ হচ্ছে 4,
এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করে দেখো, পি বিন্দুর ভুজের মান কিন্তু দেওয়া আছে, তাহলে আমি যদি স্থানাঙ্ক বের করতে চাই আমার আর কি দরকার বলো তো? একটা বিন্দুর ভুজ দেওয়া, আমি যদি ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই শুধু কোটি দরকার। তাহলে আমি ধরে নিই যে কোটি ওয়াই, দেখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক ভুজের মান তো 4 দেওয়া আছে, ভুজের মান 4 দেওয়া আছে, ধরলাম বিন্দুটা 4, y, অথবা তুমি চাইলে 4, ধরতে পারো, অথবা 4, k ধরতে পারো, তোমার ইচ্ছা, এটা ধরলেই হলো। ভুজ যেহেতু দেওয়া আছে আমার দরকার হচ্ছে কোটি, ধরলাম কোটি হচ্ছে y। এবার তোমাকে বলছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, দেখো এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, দেখো ওয়াই অক্ষ হতে এর দূরত্ব মডুলাস অফ ভুজ, এর কয় গুণ দ্বিগুণ, এটা কে কে বুঝছো বলো? এটা হচ্ছে প্রশ্ন মতে, তোমরা শুরুতে লিখবা প্রশ্ন মতে, আমি এগুলো লিখতেছি না, তোমরা পরীক্ষার খাতায় লেখার সময় লিখবা প্রশ্ন মতে। দেখো কি বলছে, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে কি, এক্স অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, এটার কয় গুণ? দ্বিগুণ। তাইলে এখন খেয়াল করে দেখো, মডুলাস অফ ওয়াই 2 ইন্টু 4কে মডুলাস করলে তো 4ই হবে, তাইলে মডুলাস অফ ওয়াই সমান 4 দুগুণে 8। এইবার যখন মডুলাস তুলে দিবা প্লাস মাইনাস দিতে হবে, কেন? কারণ কোটির মান পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, দূরত্ব নেগেটিভ হইতে পারে না। খেয়াল করে দেখো, এই যে মডুলাস অফ ওয়াই মানে হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব অলওয়েজ পজিটিভ। কিন্তু যখন আমরা মডুলাসটা উঠে দিব, ওয়াই মানে তো কোটি, কোটি তো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, এই জন্য তখন প্লাস মাইনাস বসাই দিতে হবে। লিখো সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 4, প্লাস মাইনাস 8। বলো এখানে বিন্দু কয়টা আছে? এখানে বিন্দু আছে 2টা, একটা বিন্দু হচ্ছে 4, প্লাস 8, আর একটা হচ্ছে 4, মাইনাস 8, এই 2টা বিন্দুই উত্তর। পরীক্ষায় তোমার এভাবে ভেঙে লিখতে হবে না, তুমি জাস্ট এখানে উত্তর দিলেই হয়ে যাবে, এই যে এভাবে লিখে রাখলেই চলবে। ওকে, সুন্দর, সবাই বুঝছো এই ম্যাথটা? আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, না বোঝার কিছু নাই এখানে। এই প্রশ্নটা তোলো, এটা তোলার জন্য 30 সেকেন্ড সময়। প্রশ্ন তোলো, প্রশ্নটা তোলার সময় একবার পড়বা, তুলবা এবং পড়বা, পড়লে বুঝতে পারবা যে কি চাইছে। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ, এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তোমার কাছে পি বিন্দুর স্থানাঙ্ক চাইছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ ম্যাথ নোট করব কিভাবে? জাস্ট প্রশ্ন লিখবা আর উত্তর লিখবা, এছাড়া আর কি করবা? এই আমি যে স্পিডে পড়াচ্ছি একই সাথে নোট করা যাচ্ছে না, আমি তো অনেক আস্তে আস্তে আগাচ্ছি যাতে তুমি প্রশ্নটা তোলে নোটগুলো করে ফেলতে পারো ক্লাসের মধ্যেই, ঠিক আছে? আচ্ছা দেখো, এইবার আমাকে তোমরা বলো, আগের ম্যাথটাতে কিন্তু ভুজ ডিরেক্ট দেওয়া ছিল, আমরা শুধু কোটি বের করছি, ম্যাথ শেষ। আমাকে বলো এই ম্যাথে কি ভুজ কিংবা কোটি কোনোটা ডিরেক্ট দেওয়া আছে? বলো, প্রশ্নটা ভালো মতো পড়ো, পরে আমাকে বলো যে এই ম্যাথে ভুজ কিংবা কোটি কোনোটা কি ডিরেক্ট দেওয়া আছে, বলা আছে যে ভুজ এত কিংবা কোটি এত, বলো। ডিরেক্ট কিন্তু দেওয়া নাই। তাহলে লিখলাম ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, ভুজ কোটি ডিরেক্ট কোনোটাই দেওয়া নাই। তোমাকে বলছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, খেয়াল করে দেখো, লিখবা প্রশ্ন মতে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, এর দ্বিগুণ। দেখো কি বলছে, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, এবং এই মডুলাস অফ ভুজের দ্বিগুণ। এরপরে বলছে এক্স অক্ষ হতে এর দূরত্ব, এই দেখো এটা তো ডিরেক্ট দেওয়া, এক্স অক্ষ থেকে দূরত্ব 4 একক মানে কি, দেখো আবার তোমরা নিচে নিচে লিখো, এখানে আবার লিখো, অথবা আমি এখানেই দেখাই দিচ্ছি। দেখো এক্স অক্ষ হতে দূরত্ব 4 একক মানে কি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান 4 একক। দেখো
এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি। তাহলে মডুলাস অফ কোটি যদি 4 একক হয় তাহলে ওয়াই এর মান কত হবে বলো? কোটি কি +-4? এটা কে কে বুঝছো ভাই? কোটি তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, দূরত্ব 4 একক, তাহলে কোটি মানে এক্স অক্ষ থেকে দূরত্ব যেহেতু 4 একক তাহলে কোটি +4ও হইতে পারে -4ও হইতে পারে। আবার এইখানে তুমি এখন এই যে মডুলাস অফ ওয়াই এর মান বসাই দাও, ম্যাথ শেষ, খুবই ইজি। দেখো মডুলাস অফ ওয়াই এর মান কত? 4। এই যে দেখো এই যে মডুলাস অফ ওয়াই এর মান 4 বসাইছি, 2 ইন্টু মডুলাস অফ এক্স, তাহলে এখান থেকে মডুলাস অফ এক্স কত হবে? 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। তো এখান থেকে যখন তুমি ভুজ বের করবা, মডুলাস অফ এক্স মানে দূরত্ব, দূরত্ব লেস পজিটিভ, কিন্তু যখন এখান থেকে তুমি ভুজে চলে আসবা, ভুজ পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, শেষ, +-2। সুতরাং নির্ণয় বিন্দু স্থানাঙ্ক লিখো, নির্ণয় বিন্দু স্থানাঙ্ক +-2, +-4। বলো তো এখানে টোটাল বিন্দু কয়টা আছে? তুমি এভাবে অ্যান্সার লিখে দিলেই চলবে, বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে বিন্দু কয়টা আছে, বলো বিন্দু আছে 4টা। কয়টা? 4টা বিন্দু আছে। কেমনে 4টা দেখাই দিই, দেখো একবার দুইটাই প্লাস নেও, 2, 4, আরেকবার নেও +-2, -4, আরেকবার নেও -+, -2, 4, আরেকবার নেও -2, -4। দেখছো একবার দুইটাই প্লাস, একবার প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, টোটাল 4টা চতুর্ভাগের 4টা বিন্দু। তুমি এখানে এভাবে রেখে দিলেই চলে যাবে, হয়ে যাবে, কাজ শেষ। সুন্দর নামেরটা একটু বলো তোমরা কি বুঝতেছো? স্পিড ঠিক আছে? কয়েকজন বলতেছে একটু আস্তে পড়ান, আমি তো অনেক আস্তে বোঝাচ্ছি, এগুলো ইজি জিনিস। এই ইজি জিনিসগুলো বোঝানোর জন্য অনেক আস্তে পড়ানোর দরকার নাই, তুমি একটু মনোযোগ সহকারে দেখো, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই তুমি বুঝতে পারবে, এগুলো খুবই ইজি জিনিস, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে এইটা প্রশ্ন তোলো 20 সেকেন্ড, এটা ছোট প্রশ্ন 20 সেকেন্ড। প্রশ্নটা তোলো এবং নিজে একবার রিডিং পড়ো, প্রশ্নটা তোলো এবং রিডিং পড়ো। হ্যাঁ ভেরি গুড, ওকে ঠিক আছে, ভেরি গুড। প্রশ্নটা তোলো। ভাই আমি যে স্পিডে পড়াচ্ছি ক্লাসের মধ্যেই নোট করতে পারা উচিত, ক্লাসের মধ্যেই নোট করতে পারা উচিত, একটু অ্যাটেন্টিভ হইতে হবে। হ্যাঁ ক্লাসের মাঝখানে মনোযোগ ধরে রাখতে হবে। দেখো কি বলছে, পি বিন্দুর কোটি দেওয়া, দেখো কোটি কিন্তু দিয়ে দিছে, তাহলে শুধু ভুজ বের করলেই হবে। দেখতেই পাচ্ছ যে পি বিন্দুর কোটি দিয়ে দিছে -6, তাহলে ধরি পি বিন্দুর ভুজ এক্স, ধরলাম পি বিন্দুর ভুজ এক্স, কোটি -6 দেওয়াই আছে। এইবার দেখো প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ কোটি। দেখো এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ ভুজ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, তার কত? অর্ধেক। এই লাইনটা কে কে বুঝছো বলো? এই লাইনটা লিখতে পারলেই ম্যাচ শেষ ভাইয়া। শোনো কথা শোনো, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি সমান ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক হলে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ এর অর্ধেক। তাহলে এবার দেখো -6 কে মডুলাস করলে 6 হবে, হাফ ইন্টু মডুলাস অফ এক্স, তাহলে 2 দিয়ে আর গুণন করে দাও, মডুলাস অফ এক্স সমান 6 দুগুণে 12। এইবার এখান থেকে যখন তুমি এক্স এর মান বের করবা, ভুজ প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, +-12। সুতরাং শেষ। তাহলে এই টাইপের কোনো হবে না, তাই না? বিন্দুটা +-12, -6, শেষ, +-12, -6, এটা অ্যান্সার। কাজেই এই টাইপের কোনো প্রশ্ন আজকের ক্লাসের পরে, আজকের ক্লাসের পরে এই টাইপের কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে, ভুল করা কোনোভাবেই যাবে না, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, চলো আমরা পরের টপিকে চলে যাই। দূরত্ব নির্ণয়, এটাও তোমরা 9-10-এ পড়ছো। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো ধরো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর স্থানাঙ্ক পি x1, y1, ভুজ x1 কোটি y1, এবং আরেকটা বিন্দু কিউ তার স্থানাঙ্ক x2, y2। সূত্রটা কার কার মনে আছে বলো? ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক x1, y1, আর একটা বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব পি কিউ কি হবে? √/, যারা জানো তোমরা লিখে ফেলো, যারা জানো না দেখো। √/, সূত্রটা হচ্ছে দুইটা বিন্দুর ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, ভুজদ্বয়ের বিয়োগফল x1 - x2 হোল স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার, কোটি দুইটার বিয়োগফল হচ্ছে y1 - y2 হোল স্কয়ার।
দেখো আমি y1, এই যে দেখো আমি বিয়োগ করার সময় x1 থেকে x2 বিয়োগ করছি, আবার y1 থেকে y2 বিয়োগ করছি। কারো যদি ইচ্ছা হয়, মনে করো যে কারো ইচ্ছা হলো যে ভাই আমি x2 থেকে x1 বিয়োগ করব, কোনো সমস্যা নেই, কথা একই, কারণ স্কোয়ার করলে দুইটা সেমই আসবে। ধরো কারো ইচ্ছা হলো ভাই আমি এভাবে লিখবো যে রুট ওভার অফ আমি x2 থেকে x1 বিয়োগ করব, কোনো সমস্যা নেই, ভ্যালু একই আসবে, দুটা সেম জিনিস, স্কোয়ার করলে দুটা সেমই আসবে। কিংবা y2 থেকে y1 বিয়োগ করব, কথা একই, এত একক। তোমার যেইভাবে লিখতে ইচ্ছা করে তুমি ওইভাবে লিখো, কোনো সমস্যা নেই। তুমি 1 থেকে 2 বিয়োগ করো অথবা 2 থেকে 1, কথা একই। তাহলে আমাকে বলো তো দুইটা বিন্দু, মনে করো একটা বিন্দু 2,3, ধরো আরেকটা বিন্দু 4,6, বলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দ্রুত বলো। একটা বিন্দু ধরো যে 2,3, একটা 4,6, তাহলে দূরত্ব কত? ধরো যে এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, দুটো বিন্দু দূরত্ব কত হবে? পি কিউ সমান রুট ওভার অফ, ধরো ভুজ দুটার বিয়োগফল 2 থেকে 4 বিয়োগ করো, -2, -2 স্কোয়ার করলে +4, প্লাস 3 থেকে 6 বিয়োগ করো, -3, -3 স্কোয়ার করলে 9, তাহলে 4 আর 9 যোগ করলে রুট ওভার অফ 13 একক। কে কে বুঝছো? রুট ওভার অফ 13 একক। ভাই তুমি যেইটা থেকে যেইটা খুশি বিয়োগ করো, কোনো সমস্যা নেই। দেখো আমি কি করছি কাজটা, এই যে রুট ওভার অফ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, তুমি 2 থেকে 4 বিয়োগ করো হয় -2, -2 কে স্কোয়ার করলে +4, অথবা 4 থেকে 2 বিয়োগ করো তাহলে +2, এটাকে স্কোয়ার করলেও +4ই হয়। কাজে তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ করতেছো ডাজন্ট ম্যাটার, জাস্ট ভুজ দুইটার বিয়োগ করবা, বিয়োগ করে হোল স্কয়ার, প্লাস কোটি দুইটা বিয়োগ করো, 3 থেকে 6 বিয়োগ করলে -3, -3 কে স্কোয়ার করলে +9। এখন একটা এমসিকিউ, ওয়েট, এটার আগে তো এটা এমসিকিউটা কই, এই যে দ্রুত অ্যান্সার বলো দেখি, দ্রুত, সবার আগে কে পারে? ওয়েব অ্যাপে একটা পোল দিচ্ছি, শোনো ওয়েব অ্যাপে পোল দেওয়া যায়, ফেসবুকে তো পোল দেওয়া যায় না। যারা ফেসবুকে আসো তোমরা কমেন্ট করো, আর যারা ওয়েব অ্যাপে আসো তোমরা পোলে ভোট দিও, দেখি কে কে পারে এটা। যারা ফেসবুকে আসো তোমরা কমেন্টে উত্তর দাও, আর যারা ওয়েব অ্যাপে আসো দেখো ওয়েব অ্যাপে একটা পোল দিছি, পোলে সঠিক উত্তর ABCD, কোনটা সঠিক উত্তর কমেন্ট করো, মানে পোলে ক্লিক করো, দেখি কয়জন পারে এটা। এটা সবারই পারা উচিত, এইটা পারবে না এমন কেউ তো আজকে ক্লাসে থাকাই উচিত না। অন্তত 9, 10-এ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা সবাই পড়ে আসছো, 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পড়ো নাই এমন কেউ নাই আজকের ক্লাসে, তাই না? এতটুকু সবাই পড়ে আসছো। হ্যাঁ, ভেরি গুড। 50 জনের মধ্যে 47 জন সঠিক উত্তর দিছে ওয়েব অ্যাপে। এই বাকি 3 জন এটা তো পারতে হবে, যেই 3 জন এটা পারো নাই, এটা তো পারা উচিত ছিল, এটা না পারলে তো হবে না। হ্যাঁ, ভেরি গুড, সঠিক উত্তর বি, সঠিক উত্তর বি। ঠিক আছে, এটা তো করে দেওয়ার দরকার নাই, তাও লিখে দিই যেহেতু প্রথম ম্যাথ। এই দুইটা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার অফ ভুজ দ্বয়ের বিয়োগফল, দেখো 3 থেকে 6 বিয়োগ করো, আমি একদম লিখে দিই 3 থেকে 6, তুমি এইটা থেকে এটা বিয়োগ করতে পারো অথবা এটা থেকে এটা করলেই হলো। 3 থেকে 6 বিয়োগ করো হোল স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল, কোটি -2 এনে -4 হোল স্কয়ার, দুইটা ভুজের বিয়োগফল হোল স্কয়ার, প্লাস দুইটা কোটির বিয়োগফল হোল স্কয়ার, রুট ওভার অফ দেখো -3 কে স্কয়ার করলে +9, -2 -4 -6, -6 কে স্কয়ার করলে +36, তাহলে রুট ওভার অফ 45। দেখো রুট ওভার অফ 45 কারোর সাথে মিলছে? মিলে নাই। তাহলে দেখো রুট ওভার অফ 45 কে কি লেখা যায়? 5 নং 45। দেখো 5 নং 45, ওই যে বি মিলে গেছে। এবার 9 কে রুট করলে 3 আর √5, 3√5 একক, শেষ। খুবই সুন্দর ম্যাথ। এটা যারা পারো নাই এটা খুবই খারাপ হইলো, সবার পারা উচিত ছিল। 3 জন এটা ভুল উত্তর দিছে ওয়েবসাইটে। ওকে ফাইন, এইবার আরেকটা সুন্দর জিনিস দেখবো, সেটা হচ্ছে ধরো যে দুইটা বিন্দু, আমরা তো একটু আগে পড়লামই যে একটা বিন্দু ধরো x1, y1, আবার লিখতেছি আরেকটা বিন্দু ধরো এটা P, আরেকটা বিন্দু ধরো Q, আরেকটা বিন্দু Q, x2, y2। এই দুইটা বিন্দু দূরত্ব আমরা পড়লাম, যে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করার সূত্র কি? সূত্র হচ্ছে PQ সমান রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার, প্লাস কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার।
আচ্ছা, যদি এরকম হয় যে এই দুইটা বিন্দুর মধ্যে মনে করো কোটি দুইটা সেম, ধরো যে এইভাবে লিখি, ধরো যে x1 কমা বিটা এবং কিউ x2 কমা বিটা, মানে আমি এমন দুইটা বিন্দু লিখলাম, দেখো দুইটা বিন্দুরই কোটি দুইটা সেম। তোমরা কি দেখতে পাচ্ছ? দুইটারই কোটি দুইটা সেম। খেয়াল করে দেখো, আমি এমন দুইটা বিন্দু লিখলাম যেই দুইটা বিন্দুর কোটি সেম। তাইলে এইবার সূত্রটা কি হবে দেখো তো, পি কিউ সমান রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কোটি দুইটা যেহেতু সেম হয়ে গেছে, বিটা থেকে বিটা বিয়োগ করলে জিরো হয়ে যাবে না? এটা লিখার আর দরকার আছে বলো? দুইটা কোটি যেহেতু সেম, তাইলে কোটি দ্বয়ের বিয়োগফল সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে জিরো হয়ে যাবে, এটা বাদ। তাইলে স্কয়ার রুটে কাটাকাটি কি থাকবে, x1 মাইনাস x2, এত একক। তোমরা কি আমার সাথে একমত? স্কয়ার রুটে কাটাকাটি, তাহলে ডিরেক্ট ভুজ দুটার বিয়োগফল। তোমরা আমার সাথে একমত? তবে একটা কথা আছে, আমাকে বলো, দূরত্ব, এটা তো আমি দূরত্ব নিচ্ছি, এই যে পি কিউ, পি কিউ কি জিনিস? দূরত্ব। আমাকে বলো তো, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে? দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। ভুজ কোটি যা খুশি তা হোক, দূরত্ব অলওয়েজ পজিটিভ হইতে হবে। এই জন্য এখানে কি দিতে হবে? মডুলাস দিতে হবে। কে কে বুঝছো বলো? কি দিতে হবে? যখন আমরা স্কয়ার রুটে কাটাকাটি করে দিব তখন আমরা মডুলাস দিব। কেন? কারণ আমরা তো জানি না কোনটা বড় কোনটা ছোট, একটা থেকে একটা জিনিস বিয়োগ হচ্ছে। তো কেউ যদি ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ করে দেয় তাহলে তো নেগেটিভ হয়ে যাবে, বাট দূরত্ব তো নেগেটিভ হতে পারবে না। এই জন্য আমরা মডুলাস বসাই দিব, যে ভিতরে প্লাস মাইনাস যাই আসুক উত্তরটা পজিটিভ হবে। ঠিক একইভাবে বলো, মনে করো এটা ছিল একটা কন্ডিশন। এইবার বলো, যদি ভুজ দুইটা সেম হয়, মনে করো যে আলফা কমা y1 এবং কিউ আলফা কমা y2, দেখো এইবার এই যে দুইটা বিন্দু, একটা পি একটা কিউ, দেখো এদের ভুজ দুইটা সেম নিছি, ভুজ দুইটা কি নিছি? সেম। তাহলে ভুজ দুইটা যদি সেম নিয়ে থাকি তাহলে এইবার এটা কি হবে খেয়াল করে দেখো, পি কিউ সমান হবে রুট ওভার অফ x1 মাইনাস x2, আলফা থেকে আলফা বিয়োগ করলে জিরো হয়ে যাবে, বাদ। তবে y1 মাইনাস y2 হোল স্কয়ার, y1 মাইনাস y2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি থাকবে শুধু y1 মাইনাস y2। কিন্তু আমরা তো জানি না এখানে y1 বড় নাকি y2 বড়, এই জন্য মডুলাস বসাই দিব, কারণ দূরত্ব অলওয়েজ পজিটিভ। তার মানে এই জিনিসটাকে মনে থাকবে যে দুইটা বিন্দুর যদি কোটি সেম হয়ে যায় তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব ডিরেক্ট তাদের ভুজ দুইটার বিয়োগফল, বাট দূরত্ব কখনো নেগেটিভ হবে না, এই জন্য মডুলাস। যদি দুইটা বিন্দুর ভুজ সেম হয়ে যায় তাইলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জাস্ট এদের কোটি দুইটার বিয়োগফলের সমান, কিন্তু দূরত্ব নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস দিব। তাহলে এতটুকু যদি বুঝে থাকো, আসলে যদি বুঝে থাকো, এবার কিছু না লিখে উত্তর দিবা। কিছু না লিখে লেখা যাবে না, খাতায় লেখা যাবে না। ধরো দুইটা বিন্দু, একটা বিন্দু 2,-4 আর একটা বিন্দু 9,-4, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলো? কিছু লেখা যাবে না। ধরো এটা পি এটা কিউ, 2,-4 9,-4, দূরত্ব কত? ভুজ দুইটার বিয়োগফল। যেহেতু কোটি দুইটা সেম, বাদ। পি কিউ এর দূরত্ব হবে কি? ভুজ দুইটার বিয়োগফল। দেখো ভুজ দুইটার বিয়োগফল, তো ভুজ দুইটার বিয়োগফল কত? 2 থেকে 9 বিয়োগ করলে -7, কিন্তু দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না, এই জন্য +7। একবারে লিখে ফেলো 7 একক। অথবা তুমি যদি এভাবে লিখতে চাও যে মডুলাস অফ কোটি দুইটার বিয়োগফল 2 থেকে 9 বিয়োগ, অথবা 9 থেকে 2 বিয়োগ, যেটাই লিখো না কেন কথা একই। 2 থেকে 9 বিয়োগ করলে -7, বাট -7কে মডুলাস করলে +7 হয়ে যাবে, শেষ। দূরত্ব হলে পজিটিভ। বাট এগুলো এখন এইভাবে মডুলাস দিয়েও চিন্তা করার দরকার নেই, তুমি ডিরেক্ট বলবা কোটি দুটা সেম, ভুজ দুটার বিয়োগফল 2 থেকে 9 বিয়োগ করলে -7, তাহলে দূরত্ব নেগেটিভ হইতে পারে না, উত্তর হবে +7। যেমন এইটা কিছু না লিখে উত্তর বলবা। ধরো -3,7 -9,7, বলো এই দুইটা বিন্দুর দূরত্ব কত? কোটি দুইটা সেম, ভুজ দুটার বিয়োগফল, কিছু না লিখে বলো, কিছু লেখা যাবে না। ধরো এটা পি এটা কিউ, 6 একক, ভেরি গুড। কোটি দুটা সেম, 7 কাটা, তাহলে মডুলাস অফ ভুজ দুটার বিয়োগফল -3, -3 থেকে বিয়োগ হবে -9, সূত্র কি?
মডুলাস অফ ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে -3 থেকে -9 বিয়োগ হবে, -এ +9 হয়ে যাবে। -3 থেকে যদি -9 বিয়োগ করি, -এ +9 হবে 6 একক। অথবা তুমি -9 থেকে -3 বিয়োগ করো, -9 থেকে -3 বিয়োগ করলে -3 হবে -6, -6 কে মডুলাস করলে +6 হবে, শেষ। বোঝা গেছে ব্যাপারটা? কথা একদম ক্লিয়ার। তো এই সূত্রগুলো এখানে আবার লেখা আছে, একটু খেয়াল করে দেখো। এই সূত্রগুলো এখানে লিখে রাখছি, জাস্ট দেখো একটু দেখো। ধরো দুইটা বিন্দু, কোটি দুইটা সেম, এখানে ওই কোটি দুইটাকে আলফাই লেখা হয়েছে। ধরো কোটি দুইটা সেম, দেখো কোটি এটাও আলফা এটাও আলফা, তাহলে এদের দূরত্ব হবে মডুলাস অফ ভুজ দুইটার বিয়োগফলের সমান। দেখো মডুলাস অফ ভুজ দ্বয়ের বিয়োগফলের সমান। আর যদি ভুজ দুইটা সেম হয়, ধরো এখানে ভুজও আলফা কোটিও আলফা, কাটাকুটি, দূরত্ব হবে মডুলাস অফ কোটি দ্বয়ের বিয়োগফলের সমান। এতটুকু জিনিসই এখানে লেখা আছে, কাজেই এখানে না বোঝার কোনো কারণ নাই। তারাও এখানে আরেকটা প্রশ্ন দিই, দুটার ভুজ দুইটা সেম দিয়ে, ধরো একটা পি বিন্দু একটা কিউ বিন্দু, এটা -4,9, এটা -4,-7। বলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? কিছু না লিখে বলো ডিরেক্ট, -4 দুইটার ভুজ সেম। তাহলে উত্তর কি হবে? মডুলাস অফ কোটি দুইটার বিয়োগফল। 9 থেকে -7 বিয়োগ করো, 9 থেকে -7 বিয়োগ করলে -এ +7 হবে। তো 9 আর 7 যোগ করলে 16, শেষ। 9 আর 7 যোগ করলে 16 একক। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এইবার চলো চমৎকার কিছু ম্যাথ, এগুলা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 15 সেকেন্ড, খুবই ছোট প্রশ্ন তোলার জন্য 15 সেকেন্ড তোলো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। দেখো একজন জিজ্ঞেস করছে রুট ওভার কই গেল? এই এনে তো রুট ওভার কাটাকাটি চলে গেছে না, ভুজ দুইটা সেম হয়ে গেছে। একজন প্রশ্ন করছে রুট ওভার গেল কই, কথা তো সত্য। এই যে যখন খেয়াল করে দেখো ভুজ দুইটা সেম হয়ে গেছে, তখন কি ভুজ দুইটার বিয়োগফল 0 থাকতেছে, শুধু কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার উপরে রুট ওভার। তো স্কয়ার এবং রুট ওভার কাটাকুটি না, স্কয়ার রুট কাটাকাটি থাকবে শুধু ওয়াই, এবং দূরত্ব যেহেতু অলওয়েজ পজিটিভ এই জন্য মডুলাস। তুমি কি এতক্ষণ ঘুমাইছিলা? হ্যাঁ, ঘুমায় থাকলে তো হবে না। এতক্ষণ পরে যদি আইসা বলো এখানে রুট ওভার গেছে কই, তোমার যদি ইচ্ছা হয় রুট ওভার দিয়েও করতে পারো। তুমি ওই নর্মাল সূত্র তো ইউজ করতেই পারো, রুট ওভার অফ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওটা দিয়ে করো, একই উত্তর আসবে। বাট এইটা শিখে রাখলে মনে মনে বসাই দেওয়া যাবে এমসিকিউতে, ওই রুট ওভার দিয়ে ক্যালকুলেশন করার দরকারই নেই, মনে মনে উত্তর 9 - 7 +7 16, শেষ। ফাইন, এইবার এটার প্রশ্ন হয়েছে, দেখো কি বলে। y অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান, এ এর মান নির্ণয় করো। আচ্ছা ভালো মতো খেয়াল করে দেখো, প্রশ্নে বলছে যে y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং 7,2 এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান, মানে y অক্ষ থেকে দূরত্ব যত এই বিন্দু থেকে তত, এই দুটো সমান। আচ্ছা ওয়েট, আগে আমি লিখো, আলাদা আলাদা করে লিখে বোঝাই। বলো যে y অক্ষ থেকে a,5 এই বিন্দুর দূরত্ব কত? বলো, তোমাকে প্রশ্নে বলছে যে y অক্ষ এবং 7,2 এই দুইটা থেকে a,5 এই বিন্দু দূরত্ব সমান। তাহলে আমি শুরুতে বের করতেছি y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ এত একক, y অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ। তারপরে আবার 7,2 এই বিন্দু থেকে a,5 এই বিন্দুর দূরত্ব কত? একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব কি? রুট ওভার অফ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুটার বিয়োগফল। তুমি 7 থেকে a বিয়োগ করতে পারো, অথবা a থেকে 7 বিয়োগ করতে পারো, যেটা খুশি। সুন্দর দেখা যাবে a থেকে 7 বিয়োগ করলে, তাই না? আমরা সুন্দর করে লিখলাম হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল। তুমি 2 থেকে 5 বিয়োগ করতে পারো, অথবা 5 থেকে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 কে স্কয়ার করলে 9। এই দুটো লাইন তো বুঝছো ভাইয়া, y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুটার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দুটার বিয়োগফল হোল স্কয়ার। এবার প্রশ্ন মতে এই দুটো সমান লিখো। প্রশ্ন মতে কি বলা আছে? এই দুটো কি সমান? প্রশ্ন মতে মডুলাস অফ এ সমান রুট ওভার অফ
এ মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 9। এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে স্কোয়ার। এই বলো মডুলাস অফ এটাকে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার। শোনো, উভয় পক্ষকে স্কোয়ার করলে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভ। এই যে মডুলাস অফ এ, কেউ ভাইবো না মডুলাস তুলে দিচ্ছেন প্লাস মাইনাস দিতে হবে না, আমি উভয় পক্ষকে স্কোয়ার করতেছি, স্কোয়ার করলে রুট ওভারটা চলে যাবে। তো মডুলাস অফ এটাকে স্কোয়ার করলে কিন্তু কোনো কিছুকে স্কোয়ার করলে সেটা অটোমেটিক পজিটিভ হবে, কাজে এখানে প্লাস মাইনাস হওয়ার সুযোগ নাই, শুধু পজিটিভ। এখানে স্কোয়ার করলে এটা রুট ওভার চলে যাবে। এবার এটা ক্যালকুলেশন করে বলো এর মান কত আসে। দেখো উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি, তাহলে এদিকে রুট ওভার এলিমিনেট হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করো, এ স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab 7 দুগুণে 14a প্লাস বি স্কোয়ার 7কে স্কোয়ার করলে 7 7 49 প্লাস 9। তাহলে এবার দেখো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসেছি, এ স্কোয়ার কাটা থাকবে 14a এই পাশে এসে পজিটিভ হয়ে যাবে, 49 আর 9 যোগ করলে 58, তাহলে 58কে 14 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কাটাকাটি যায় 29/7। কে কে বুঝছো বলো? 2 দিয়ে কাটাকুটি করে দিছি 29/7। সবাই পারছো? হ্যাঁ, ভেরি গুড। ওকে, দেখো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব যত, 7,2 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সেম। তাহলে আমি ওয়াই অক্ষ থেকেও এই বিন্দু দূরত্ব বের করছি, 7,2 এই বিন্দু থেকেও এই বিন্দু দূরত্ব বের করছি। তারপর প্রশ্নের মধ্যে বলছে যে এই দুটো সমান। তো এখানে যেহেতু রুট ওভার আছে, আমরা যদি দেখি কোনো একটা সমীকরণে রুট ওভার আছে, কি করব? উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দিব, হোল স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, স্কোয়ার রুটে কাটাকুটি, আর এ হয়ে যাবে স্কোয়ার। স্কোয়ার করলে তো আর নেগেটিভ হবে না, কাজে এখানে তো প্লাস মাইনাস দেওয়ার সুযোগ নেই, শুধু পজিটিভ। তারপরে ক্যালকুলেশন, ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? ওকে ফাইন। এইবার বলো যে সেম ম্যাথটা, এই ম্যাথটা, এটা কিন্তু বোর্ডে অনেকবার আসা ম্যাথ। আমরা আগামী ক্লাসে প্রথম 2 ক্লাস পরে যখন দেখবা বাড়ির কাজ দিব, দেখবা এগুলো অনেকবার বোর্ডে আসা ম্যাথ। সেম এই ম্যাথটা দেখো এমসিকিউতে ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, মাত্রই করলাম, একদম হুবহু সেম। দেখো 7,2 a,5 বলো তো কত অ্যান্সার, কত কোনটা? মাত্র করে দিলাম, বলো এই সঠিক উত্তর কোনটা? দ্রুত। হ্যাঁ, ওকে বি। একজন বলছে বিন্দুর দূরত্বটা বুঝি নাই ভাইয়া, 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পরে আসছি। শোনো, তোমরা অনেকেই হয়তো ক্লাসের মাঝখানে জয়েন করছো। একজন বলছে বিন্দু থেকে দূরত্বটা কেমনে আসছে বোঝো নাই, এটা আমরা পরে আসছি, ক্লাসের মাঝখানে জয়েন করলে বুঝতে অসুবিধা হবে, একদম শুরু থেকে দেখবা। 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার বুদ্ধি কি? রুট ওভার অফ, বুঝ দুটার বিয়োগফল। তুমি 7 থেকে এ বিয়োগ করতে পারো, অথবা এ থেকে 7, যেটা খুশি। এ থেকে 7 বিয়োগ করছি আমি, হোল স্কোয়ার প্লাস কোটে 2টার বিয়োগফল হোল স্কোয়ার, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 3কে স্কোয়ার করলে হয় 9। এটা বুঝতে পারতে হবে এবং এটা এক লাইনে লিখতে হবে। এখন একটা পোল দিব, এটা যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তারা ভেরি গুড পাবে, ভেরি গুড। রেডি? সেম টাইপের ম্যাথ। ফেসবুকে যারা আসো কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েবে যারা আসো আমি পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল, 30 সেকেন্ডের পোল দিচ্ছি, সঠিক উত্তর কমেন্ট করবা। ওকে ফাইন, দেখি কয়জন পারে। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েবসাইটে দেখো আমি পোল ক্রিয়েট করছি, পোলে সঠিক উত্তর কোনটা তোমরা পোলে অ্যান্সার সিলেক্ট করো, দেখি কয়জন পারে। হ্যাঁ, ফেসবুকে কমেন্ট দেখতেছি, হুসেন মোহাম্মদ কবির, বলো। এই 30 সেকেন্ডের মধ্যে পারতে হবে, এটা 30 সেকেন্ড এনাফ। 30 সেকেন্ড তো টাইম শেষ, মাত্র কয়েকজন অ্যান্সার দিছে। এই ক্যালকুলেশন তো 30 সেকেন্ডের মধ্যে পারতে হবে, এটা তো 1 মিনিট দেওয়া যাবে না। এইটা 30 সেকেন্ডের মধ্যে পারা উচিত ছিল, 30 সেকেন্ডের মধ্যে তো এইটা পারা উচিত ছিল। যারা পারো নাই দেখো, এটা সঠিক উত্তর হবে এ। আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম, একবারে লিখবো। দেখো কি বলছে, এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান। আমরা একবারে লিখতেছি, ভালো মতো শোনো। এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ কোটি, তাই না? এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত? মডুলাস অফ কোটি। আবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি হবে? রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার। তুমি 4 থেকে -5 বিয়োগ করো, অথবা -5 থেকে 4 বিয়োগ করো, হবে -9, স্কয়ার করলে 81 প্লাস। দেখো ধরো যে এই 4 থেকে -5 বিয়োগ করবা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 হবে। অথবা -5 থেকে 4 বিয়োগ করো, -9, স্কয়ার করলে তো 81 প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল। তুমি -7 থেকে কে বিয়োগ করো, অথবা কে থেকে -7 বিয়োগ করো,
তাহলে কে মাইনাসে মাইনাসে প্লাস 7, দেখতে সুন্দর দেখা যাবে। কে মাইনাসে মাইনাসে প্লাস 7 হোল স্কয়ার, এই যে একবার লিখে ফেললাম যে এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ কোটি, আর বিন্দু থেকে বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার, এটা হবে 81, কোটি দুইটার বিয়োগফল কে মাইনাসে মাইনাসে প্লাস 7 হোল স্কয়ার। লিখার সময় আমরা যখন সামথিং একটা এ প্লাস বি হোল স্কয়ার লিখি যেটা আননোন, সেটা কিন্তু আগে লিখি, দেখতে সুন্দর দেখা যায়। বাট কে প্লাস 7 হোল স্কয়ার যে কথা, 7 প্লাস কে হোল স্কয়ার তো একই কথা, আগে পরে ডাজেন্ট ম্যাটার। এবার বলো উভয় পক্ষকে স্কয়ার করে দাও, কে স্কয়ার, এটাকে স্কয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, এবং কে প্লাস 7 হোল স্কয়ার মানে কে স্কয়ার প্লাস 7 দুগুণে 14 কে প্লাস 7 সাথে 49। এইবার দেখো কে স্কয়ার কাটা থাকতেছে 14 কে, 14 কেটাকে এই পাশে রাখলাম, 81 আর 49 খেয়াল করে দেখো, যোগ করে 130, এই পাশে চলে যাবে মাইনাস হয়ে যাবে, পক্ষান্তর হয়ে যাবে মাইনাস 130। এইবার দেখো কে সমান 14 দিয়ে ভাগ করে দাও এবং কাটাকাটি যায় কত 2 দিয়ে, তাহলে নিচে 7 উপরে মাইনাস 65। কে কে বুঝছো? পারা উচিত ছিল না এটা বলো, এটা পারা উচিত ছিল না, যারা পারো নাই বলো। এতটুকু ক্যালকুলেশন তো 30 সেকেন্ডে পারা উচিত, এতটুকু ক্যালকুলেশন 30 সেকেন্ডে পারা উচিত ছিল। এই যে একজন বলছে ভাই নেগেটিভ কেন হয়েছে, এই যে দেখো পক্ষান্তর করতে হবে না, ধরো প্লাস 14 কে এটা এক পাশে রাখলা, আর এই 81 আর 49 যোগ করলে কত 130, তাহলে তো আরেক পাশে চলে আসবে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে না। পক্ষান্তর করলে দুইটা এক পাশে ছিল, একটাকে বাম পাশে রাখলা, একটাকে ডান পাশে নিলা, তুমি মনে মনে চিন্তা করো যেটা ডান পাশে থাকলো এটা বামে চলে আসলো, তাহলে মাইনাস 130, পরে একটাকে লিখো বামে একটাকে ডানে, এটা তো ডাজেন্ট ম্যাটার। দুইটা একটা সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ, এটা কোনটা বামে লিখবা কোনটা ডানে লিখবা এটা তো তোমার ইচ্ছা, যে তোমরা কে বাইর করবো, এই জন্য এটাকে বামে লিখছি, মনে মনে এটাকে বামে রাখছি, আর এটা ডান বাম পাশ থেকে ডানে একবারে বসাই দিছি। এগুলো মনে মনে ক্যালকুলেশন করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন 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 ফাইন, খুবই চমৎকার। এবার এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 25 সেকেন্ড তোলো। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, খুবই ইজি ম্যাথ, একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। প্রশ্নটা ভালো মতো পড়ো কি বলছে দেখো, খুবই ইজি প্রশ্ন। তারপর বলছে যদি এর দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 একক হয় তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এইবার আমাকে বলো যে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে, প্রশ্নে বলাই আছে তার কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। ধরো আমি যদি ধরি বিন্দুটার ভুজ আলফা, তাহলে কোটি কত হবে বলো তো? কোটি ভুজের দ্বিগুণ বলা আছে, তাহলে আমি যদি ভুজ ধরি আলফা তাহলে কোটি হবে 2 আলফা। ধরার সময় আমরা এভাবে ধরবো, রাইট? দেখো এই যে কোটি ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ, তুমি যদি ভুজকে ধরো কে, ধরো তুমি ধরলা ভুজ হচ্ছে কে, তাহলে কোটি হবে 2 কে। ভুজ ধরি যদি ধরো আলফা, কোটি হবে 2 আলফা। ফাইন, এবার কি বলছে দেখো, যদি এই বিন্দু দূরত্ব 4,3 এই বিন্দু থেকে √10 একক হয়, প্রশ্ন মতে শেষ, ম্যাথ শেষ, প্রশ্ন মতে এই বিন্দুর দূরত্ব এই বিন্দু থেকে কত √10 একক, রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফল 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার সমান √10। এতটুকু কে কে বুঝছো বলো? এখন উভয় পক্ষকে স্কয়ার করে ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ। দেখো প্রশ্নে বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব √10 একক, তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব রুট ওভার অফ আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু √10। এইবার তুমি উভয় পক্ষকে স্কয়ার করে আলফা বের করো, ম্যাথ শেষ। উভয় পক্ষকে স্কয়ার করে দাও, তাহলে রুট ওভার কাটা, উভয় পক্ষকে স্কয়ার করলে রুট ওভার কাটা, এখানে হোল স্কয়ার করে দিই, এ স্কয়ার মাইনাস 2ab 4 দুগুণে 8 আলফা স্কয়ার করলে 16, এখানে স্কয়ার করলে এ স্কয়ার 4 আলফা স্কয়ার মাইনাস 2ab 2 দুগুণে 4 3 4 12 আলফা প্লাস 9 ইকুয়ালস টু 10। কি করছি দেখো, উভয় পক্ষকে স্কয়ার করে দিছি, উভয় পক্ষকে স্কয়ার করেছি, এটাকেও স্কয়ার এটাকেও স্কয়ার, তো ডান পাশে রুট ওভার চলে যাবে, বাম পাশেও রুট ওভার চলে যাবে, দুই পাশেই রুট ওভার এলিমিনেট হয়ে যাবে।
এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি। এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার, 2 আলফাকে স্কোয়ার করলে 4 আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। মনে মনে করতে হবে এখন এই গুণগুলা। 2 দুগুণে 4, 3 4 12 আলফা প্লাস মাইনাস 3, এটাকে স্কোয়ার করলে প্লাস 9। এইবার ক্যালকুলেশন করো, দেখো কি হয়। এই যে 4 আলফা স্কোয়ার আর এখানে আলফা স্কোয়ার 5 আলফা স্কোয়ার, এই 4 আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার যোগ করলে কত 5 আলফা স্কোয়ার, মাইনাস 12 আলফা মাইনাস 8 আলফা হবে মাইনাস 20 আলফা। বুঝতেছো তো? 16 আর 9 25, আর এদিকে 10, কাটাকাটি গেলে 15। এইবার এটা ডিরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলো, অথবা তুমি এখানে 5 দিয়ে ভাগ করতে পারো, 5 দিয়ে ভাগ করতে পারো 3। এইবার এখানে তুমি মিডল ফ্যাক্টর করেও করতে পারো। শোনো, আমরা 5 দিয়ে ভাগ করছি, দেখো ও পুরাটাকে 5 দিয়ে ভাগ করে দিছি। বাট তুমি এই পর্যন্ত করার পরে তুমি যদি চাও ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে আলফার মান বের করে ফেলবা, তাহলেও হবে। তুমি এখানে শুধু মনে করো যে ইন্টারমিডিয়েটে এরকম সমীকরণ সমাধান মিডল ফ্যাক্টর করে দেখাইতে হয় না। মিডল ফ্যাক্টর করে দেখাইলেও হবে, না দেখাইলেও হবে। তুমি যদি চাও যে ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, তাইলেও হবে। তো মিডল ফ্যাক্টর করে বের করতে পারো, অথবা ডিরেক্ট বলো আলফার মান কত আসছে। তুমি যদি মিডল ফ্যাক্টর করে বের করো, আমি দাঁড়াও মিডল ফ্যাক্টরটা করে দেখাই, বাট পরীক্ষা আসলে দেখাইতে হবে না। আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস আলফা প্লাস 3 মিডল ফ্যাক্টর করলাম, তাহলে আলফা কমন গেলে আলফা মাইনাস 3 হবে আলফা মাইনাস 3, এটা হবে আলফা মাইনাস 1। তাইলে এটা সমান 0 নিলে আলফার মান হবে 3, এটা সমান 0 নিলে আলফার মান হবে 1। বাট এটা মিডল ফ্যাক্টর করে দেখাইতে হবে না, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে ভ্যালু বাইর করে বসায় দিলেই চলবে। 1,3 শেষ। ওকে, এইবার বলো তাহলে অ্যান্সার কয়টা আসবে? অ্যান্সার আসবে 2টা। লিখো আলফা সমান 1 হলে, পি বিন্দুটা কি হবে 1, 2 1 2। আলফা সমান 3 হলে পি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? আলফা সমান 3, 2 আলফা মানে 3 দুগুণে 6। এই যে 2টা অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? বলো অ্যান্সার কয়টা হবে? অ্যান্সার হবে 2টা বিন্দু। এই 2টা হচ্ছে সঠিক উত্তর। বলো এই ম্যাথটা পুরোটা বুঝছো কে কে? এই ম্যাথটা বুঝা গেছে না? একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো, টেনশন করুন। এগুলো খুবই ইজি ম্যাথ, এগুলো টু ইজি টু সলভ। বেশি ইজি ম্যাথ, না বোঝার মতো কিছু নাই। প্রশ্ন ডিরেক্ট বলেই দিছে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ যদি আলফা হয় কোটি হবে 2 আলফা। এবং তারপরে বলছে যে এই বিন্দুটা দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 একক। তাহলে এই যে এই 2টা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র √, ভুজ 2টার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি 2টার বিয়োগফল হোল স্কয়ার সমান না তো? তারপর উপপক্ষকে স্কয়ার করে দিছি, স্কয়ার করে দিলে √, কাটাকুটি, ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ। সুন্দর মতো হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো, আচ্ছা তোমরা কি ক্যালকুলেটর কিনছো? ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমীকরণ সমাধান করা যায় ওটা একটা ভিডিও আগামী ক্লাসে দিয়ে দিব না, দেখো। আচ্ছা প্রশ্নটা পড়ো, প্রশ্নটা রিডিং পড়ো। তোমরা কি ক্যালকুলেটর কিনছো? কোন ক্যালকুলেটর কিনছো তোমরা? সমস্যা নেই, আজকে ক্লাস আগে করো, আজকে ক্যালকুলেটর করা লাগবে না, এমনি করো। আজকে মিডল ফ্যাক্টর করেই করো। ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমীকরণ সমাধান করা লাগে আগামী ক্লাসে দেখাই দেবো। ক্যালকুলেটর আগে কিনো, ইএস প্লাস ইএক্স অথবা সিডাব্লিউ। শোনো, ক্যালকুলেটর যখন কিনতে যাবা সবার আগে খুঁজে দেখবা যে ইএক্স ক্যালকুলেটর আছে কিনা। ক্যাসিও গিয়ে বলবা ক্যাসিও ইএক্স, যদি ইএক্স থাকে ইএক্স নিবা। কিন্তু ইএক্স মার্কেটে এখন পাওয়া যায় না, মার্কেট আউট হয়ে গেছে। যদি ইএক্স না পাও তাইলে হয় সিডাব্লিউ নিবা, নয় ইএস প্লাস। বাট ইএস প্লাসটা একটু স্লো, সুবিধা অসুবিধা দুইটারই আছে। ইএস প্লাস ক্যালকুলেটরটা একটু স্লো, বাট ইউজ করা অনেক সুবিধা, মানে বাটনগুলা সুন্দর, ইউজ করা সহজ। বাট সিডাব্লিউ একটু ফাস্ট, কিন্তু বাটনগুলা একটু মানে টাইম কিলিং, ফাংশনগুলা ভিতরে ঢুকে বের করা লাগে। তো মানে দুইটা আসলে এভারেজে গিয়ে পরে সেমই হয়ে যায়, যে এইটা ইউজ করা সুবিধা কিন্তু কাজ করে একটু স্লো, আর ওটা ইউজ করা একটু কঠিন কিন্তু কাজ করে ফাস্ট। এভারেজে গিয়ে সেমই হয়ে যায় আসলে। তো যার যেটা ভালো লাগে কিনো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। কি বলছে দেখো, এক অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে এই 2টা বিন্দু সমদূরবর্তী। তোমাকে বলছে পি এর স্থানাঙ্ক কত। আচ্ছা আমাকে বলো, পি বিন্দুটা যেহেতু এক অক্ষের উপর অবস্থিত, তাহলে পি বিন্দুর ভুজ এবং কোটি এই দুইটার মধ্যে একটা জিরো হবে। কোনটা জিরো হবে বলো?
কোনটা জিরো হবে বলো? দেখো পি বিন্দুটা যেহেতু এককের উপর অবস্থিত, তাহলে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা জিরো, কারণ এককের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে আমরা ধরলাম ভুজ আলফা কোটি জিরো। তোমাকে বলছে যে পি বিন্দু হতে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু দূরত্ব সমান। দেখো বলছে পি বিন্দু হতে এই দুইটা বিন্দু সমদূরবর্তী। তার মানে কি? দেখো প্রশ্ন মতে পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব রুট ওভার অফ আলফা মাইনাস জিরো হোল স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু হোল স্কোয়ার, জিরো থেকে দুই বিয়োগ করলে মাইনাস দুইকে স্কোয়ার করলে প্লাস ফোর ইকুয়ালস টু এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান। তাহলে দেখো রুট ওভার অফ আলফা মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফোর মানে মাইনাস ফোরকে স্কোয়ার করলে 16। এইবার ক্যালকুলেশন করো, বলো কোনটার সাথে মিলে। প্রশ্নে বলছে যে পি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যত, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম, দেখো সমদূরবর্তী। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এইটা, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এইটা। এইবার উভয় পক্ষকে স্কোয়ার করে দিলেই ম্যাথ শেষ। উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে রুট ওভার কাটা আলফা মাইনাস সিক্স হোল স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টু এবি 12, 6 দুগুণে 12 আলফা প্লাস বি স্কোয়ার 6কে স্কোয়ার করলে 36 প্লাস 16। তাহলে এইবার দেখো আলফা স্কোয়ার কাটা, এই যে আলফা স্কোয়ার কাটা মাইনাস 12 আলফা এইদিকে চলে আসলো, হয়ে যাবে প্লাস 12 আলফা 16 আর 36। দেখো 16 36 যোগ করলে কত 52, 52 থেকে 4 গেলে কত 48। সুতরাং আলফা সমান 4 12 48, আলফা সমান 4, আলফা এর মান 4। তাহলে বিন্দু স্থানাঙ্ক কি হবে 4,0। এই যে 4,0। তোমরা কি ঘটনা বুঝতে পেরেছো? একদম ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ এগুলা। এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব একবারে লিখে ফেলছি, রুট ওভার অফ আলফা থেকে 0 বিয়োগ করলে আলফা স্কোয়ার প্লাস 0 থেকে 2 বিয়োগ করলে মাইনাস টুকে স্কোয়ার করলে প্লাস 4। বলো এগুলো একবারে লিখতে পারবে না? এগুলো আসবে এমসিকিউতে। এই টাইপগুলো বেশি সহজ, তোমরা তো বুঝতেই পারতেছো যে আজকে ক্লাসে আমরা যে টাইপগুলো পড়তেছি এগুলো একদম ইজি টাইপ। এগুলো রিটার্নে কম আসে, এমসিকিউতে বেশি আসে। তো এগুলো তো তুমি ডিরেক্ট লিখে সলভ করে ফেলবা, ডিরেক্ট লিখে একদম সলভ করে ফেলবা সুন্দর মতো। আলফার মান চলে আসছে 4, উত্তর হচ্ছে 4,0। হ্যাঁ, ভেরি গুড, ওকে। এইবার দেখো সেম একই টাইপের আরেকটা ম্যাথ। প্রশ্নটা তোলো, দেখো এটা বইয়েটা একবার আসছিল, এমসিকিউতে আসছিল এটা। আমি এটা একটা রিটার্নও দেখাবো, একটা এমসিকিউ দেখাবো। প্রশ্ন তোলো, 40 সেকেন্ড সময়। প্রশ্ন তোলো, খুব ইজি ম্যাথ। আজকে ক্লাসে একদম আমরা ইজি ম্যাথ করতেছি। ওকে ফাইন, দেখো আজকে ক্লাসে আমরা একদম ইজি ম্যাথ করতেছি। ইএস প্লাস ক্যালকুলেটর আছে, সিডাব্লিউ কিনা লাগবে? তাহলে আপাতত ইএস প্লাস দিয়ে চালাইতে থাকো। শোনো, ইএস প্লাস ক্যালকুলেটর দিয়েও এইচএসসি লাইফ সুন্দর মতো পার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাট সিডাব্লিউটা যেহেতু একটু ফাস্ট, যদি এখন থেকে কিনে এটা প্র্যাকটিস করতে থাকো, তাহলে 2 বছর যদি তুমি একটা ক্যালকুলেটর ইউজ করো, তাহলে তো ওটার ফাংশনগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। বুঝতেছো? যেহেতু সিডাব্লিউ ক্যালকুলেটরটা একটু ফাস্ট, তাহলে সিডাব্লিউ খেলাই ভালো। কাজে কেউ যদি নতুন করে ক্যালকুলেটর কিনো, তাহলে সিডাব্লিউটাই কিনো, ঠিক আছে? ওকে ফাইন। দেখো কি বলছে প্রশ্নটা। আচ্ছা ওয়েট, তোমরা কি ইএক্স ক্যালকুলেটর ইউজ করো কেউ? ইএক্স ক্যালকুলেটর আমার এই স্মার্ট বোর্ডে নামানো আছে। ইএক্স বা ইএস প্লাস দুটো কিন্তু একই রকম মোটামুটি। ইএস প্লাস আর ইএক্স এর ফাংশন মোটামুটি সেম, সিডাব্লিউটা একটু আলাদা। আমি এই ম্যাথটাও ক্যালকুলেটর দিয়ে করা যাবে, তো আমি দেখাই দেবো না কীভাবে করতে হয়। আর কারো যদি সিডাব্লিউ থাকে, তাহলে সিডাব্লিউর জন্য আলাদা সিডাব্লিউর অ্যাপ্লিকেশনটা আগামী ক্লাসের আগে নামাই রাখবো না। দেখো আগে ম্যাথটা দেখাও যে এই রেখার উপর একটি বিন্দু হচ্ছে পি, এবং তা মানে এই পি বিন্দুটি, এই রেখার উপর একটা বিন্দু হচ্ছে পি, এবং এই বিন্দুটি এই দুইটা বিন্দু থেকে
সমদূরবর্তী। মানে তোমাকে বলছে যে একটা বিন্দু পি এই রেখার উপর অবস্থিত এবং এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যত, এই বিন্দু থেকেও পি বিন্দুর দূরত্ব তত, সমান, সমদূরবর্তী। তোমাকে বলছে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এইবার খেয়াল করে দেখো, এখানে পি বিন্দুর ভুজ কিংবা কোটি কোনোটাই ডিরেক্ট বলা নাই। আমি ধরলাম, লিখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। এবার আমাকে তোমরা বলো, পি বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই পি বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। ভাইয়া মনে করো একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? মানে এই রেখার সমীকরণে দেখো তুমি এক্স এর জায়গায় বসাতে পারবা আলফা, মানে এক্স এর জায়গায় বসাতে পারবা এই বিন্দুর ভুজ, এবং ওয়াই এর জায়গায় বসাতে পারবা এই বিন্দুর কোটি। এই যে একটা সমীকরণ পাইলাম। দেখো ভাই আমার বের করতে হবে আলফা এবং বিটা এর মান, ভালো মতো বুঝছো। দেখো ধরলাম নির্ণয় বিন্দুটা হচ্ছে পি আলফা কমা বিটা, তো প্রশ্নে তো বলাই আছে যে পি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাইলে অবশ্যই পি বিন্দুটা এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। মানে এক্স এর জায়গায় বসানো যাবে পি বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসানো যাবে পি বিন্দুর কোটি। আচ্ছা এখন আমাকে বলো, আমার বের করতে হবে দুইটা আননোন আলফা এবং বিটা। এই দুইটা আননোন কি একটা সমীকরণ থেকে বের করা সম্ভব? বলো, 9-10 তো ম্যাথ করছো। দুইটা ভ্যারিয়েবল যদি থাকে এক্স এবং ওয়াই, দুইটা ভ্যারিয়েবল সমাধান করার জন্য বা দুইটা আননোনের মান বের করার জন্য দুইটা সমীকরণ লাগবে। মিনিমাম কয়টা সমীকরণ লাগবে? দুইটা। তিনটা আননোনের মান বের করার জন্য তিনটা সমীকরণ লাগবে। তো একটা সমীকরণ দিয়ে তো হবে না, আরেকটা সমীকরণ কোত্থেকে পাবো? এই যে এখান থেকে। কি বলছে দেখো, বলছে যে পি বিন্দুটা এই বিন্দু থেকে যত দূরে দূরে আছে এই বিন্দু থেকে সমদূরবর্তী। দেখো তাইলে পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? দেখো রুট ওভার অফ আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার, যেটা হচ্ছে পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব। আর প্রশ্নে বলছে যে পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যত, এই বিন্দু সেম দূরত্ব মানে সমান, রুট ওভার অফ আলফা মাইনাস 6 হোল স্কোয়ার, আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাসে প্লাস 5, বিটা মাইনাসে প্লাস 5 হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, এইবার এখানে উভয় পক্ষকে যদি আমি বর্গ করে সমাধান করি, এখানে আরেকটা সমীকরণ পাবো। দেখো এই যে একটা সমীকরণ, এখানে আসবে আরেকটা সমীকরণ। এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা কি আলফা বিটার মান পাবো না? বলো, সমীকরণ সমাধান তোমরা 9-10 প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, অনেক পদ্ধতি পড়ছো, বাট ইন্টারমিডিয়েটে এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেললেই হয়, এবার দেখাইতে হয় না। তো আগে দেখো, আগে এটা বের করো, স্কোয়ার করো, উভয় পক্ষকে স্কোয়ার, তাহলে রুট ওভার কাটা আলফা মাইনাস 2 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 প্লাস 4, বিটা মাইনাস 3 হোল স্কোয়ার মানে বিটা স্কোয়ার 3 দুগুণে 6 বিটা প্লাস 3 থেকে 9, এনে আলফা মাইনাস 6 এ স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 আলফা প্লাস 36 প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার মানে বিটা স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 বিটা প্লাস 5 5 এ 25। উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি, রুট ওভার কাটাকাটি চলে গেছে। এবার দেখো কি হয়, আলফা স্কোয়ার কাটা, বিটা স্কোয়ার কাটা, এখানে -4 আলফা, এখানে -12 আলফা, এইদিকে নিয়ে আসো, -12 আলফা এদিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে +12 -4 থাকবে 8। তারপরে দেখো এখানে -6 বিটা, এখানে +10 বিটা, বাম পাশে চলে মাইনাস হয়ে যাবে, এটা -6 এটা হবে -10 হবে -16 বিটা, এখানে 4 আর 9 13, আর এখানে 36 আর 25, দেখো 36 আর 25 যোগ করলে 61, তাহলে এদিকে 13 আর এদিকে 61 কাটাকাটি গেলে থাকবে 48, তো ডান থেকে বামে নিয়ে এসে পড়ো -48, কাটাকাটি যায়, হ্যাঁ 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে ভাগ করো, আলফা মাইনাস 8 দুগুণে 16 2 বিটা মাইনাস 6 8 48, বলো আগে এটা আসছে কিনা বলো। এই দুইটা সমীকরণ আনতে পারছো কে বলো? ধরো এই যে একটা সমীকরণ, এই যে আরেকটা সমীকরণ, এবার এই দুইটা সমীকরণ জাস্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করলেই ম্যাথ শেষ, প্রতিস্থাপন কিংবা অপনয়ন করে দেখাইতে হবে না, ইন্টারমিডিয়েটে এগুলো দেখাইতে হয় না। এখন আমি তোমাদেরকে দেখাই দিই যাদের ইএক্স ক্যালকুলেটর আছে, দেখো যারা ইএক্স ক্যালকুলেটর ইউজ করো, খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর, এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর, আচ্ছা মোডই তো চেঞ্জ করি নাই,
দেখো ইএক্স ক্যালকুলেটর, এই যে তো ইএক্স ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় দেখো। ধরো আগে আমরা এই প্রথম সমীকরণটা উঠাবো, যাবা মেনুতে ক্লিক করার পরে আসবা এই যে এ, দেখতে পাচ্ছ এই যে লগের পাশে আছে এ। আবার দেখাই, এই দেখা যায়, এই দেখো এই যে মেনুতে ক্লিক করবা, তারপরে এই যে লগারিদম, এই যে মাইনাস চিহ্নটা দেখো, এস টি ও এর উপর মাইনাস চিহ্ন, মেনুতে ক্লিক করে এই মাইনাসে ক্লিক করবো, মানে এটা হচ্ছে এনে ক্লিক করো, আসছে সিমুল ইকুয়েশন আর পলিনোমিয়াল। দেখো তো আমাদের এখানে কি দেখো, জাস্ট এক্স এর দেখো আলফা এবং বিটা এদের পাওয়ার হচ্ছে 1, যখন আননোন গুলোর উপর পাওয়ার 1 থাকবে এটা আমরা যে সিমুল ইকুয়েশন, একে ক্লিক করবো, দেখো 1, কত ক্লিক করবো 1। আননোন কয়টা দেখো, এখানে জানতে চাচ্ছে আননোন কয়টা, দুইটা, একটা আলফা একটা বিটা, এই যে আননোন দুইটা, দুইয়ে ক্লিক করো, এই যে 2। এইবার তুমি খালি সবগুলা বসাও, দেখো এই দেখা যায়, এটা একটু বড় করে দিই, দাঁড়াও, হ্যাঁ খেয়াল করে দেখো, শুরুতে বলতেছে এই যে দেখো আমি এটা বসাই, শুরুতে বলতেছে এক্স এর সহগ, ক্যালকুলেটরে আননোনকে এক্স আর ওয়াই ধরে, বাট আমরা তো এখানে আলফা বিটা ধরছি। দেখো প্রথমে আলফা এর সহগ 1 ইকুয়ালস টু, যে 1, দেখো এই যে এক্স এর সহগ 1 গেল, তারপরে বিটা এর সহগ -3, মানে ওয়াই এর সহগ তুমি দেবো -3, সরি আমি তো -2 দিয়ে দিছি, -3 ইকুয়ালস টু, তারপরে ধ্রুবক, দেখো ধ্রুবকটা কিন্তু ইকুয়ালস টু চিহ্নে ডানে আছে, ইকুয়াল টু ডানে, তো আমাকে বলো এখানে তো -2 বামে আছে, তো -2 যদি ইকুয়াল টুর পরে যায় কত হবে, +2 হবে না? শোনো এই সিমুল ইকুয়েশন যখন সলভ করবা ধ্রুবকগুলা ইকুয়ালস টু চিহ্নের পরে বসাইতে হয়। তাহলে দেখো -2 যদি ডানে চলে যায় +2 হবে, এই যে +2, দেখো প্রথম সমীকরণটা উঠানো শেষ। এরপরে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আলফা এর সহগ কত 1 ইকুয়ালস টু, বিটা এর সহগ কত -2 ইকুয়ালস টু, তারপরে ধ্রুবকটা ইকুয়ালস টু চিহ্নের ডানে বসাইতে হবে, তো -6 যদি ডানে থাকে +6 হবে, এই যে +6 ইকুয়ালস টু শেষ। এবার ইকুয়ালস টু চাপো, দেখো এই যে এক্স এর মান 14, এখানে এক্স মানে হচ্ছে আলফা, আমাদের সমীকরণে আমরা এক্স এর জায়গায় আলফা ধরছি, ওয়াই এর জায়গায় বিটা, তাহলে এক্স এর মান 14 মানে আলফা এর মান 14, তারপর দেখো ওয়াই এর মান 4 মানে বিটা এর মান 4, কে বুঝছো বলো? সুতরাং লিখবা 1 এবং 2 সমাধান করে, এইচএসসিতে এইগুলা দেখাইতে হবে না, সমাধান ডাইরেক্ট বলবা, সমাধান করে আলফা হচ্ছে 14, বিটা হচ্ছে 4, শেষ। বুঝতে পেরেছ? কেউ যদি সিডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করো কোনো সমস্যা নেই, আগামী ক্লাসের আগেই দেখাই দেবো, হ্যাঁ চিন্তা নাই। কে বুঝছো আগে এটা বলো, আপাতত এতটুকু কে বুঝছো যে ভাই এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো কেউ যদি ক্যালকুলেটর দিয়ে না পারো, আমি লাগলে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করা যায় এটা আরো ডিটেলস ভিডিও গ্রুপে দিয়ে দিব, চিন্তার কোনো কারণে। আপাতত আগে দেখো, আগে ম্যাথ দেখো, ক্যালকুলেটর তুমি পারবা, আগে ম্যাথ বুঝছো কিনা বলো, এই দুইটা সমীকরণ বুঝছো কিনা আগে বলো, তারপরে খালি এতটুকু জেনে রাখো যে এই দুইটা সমীকরণ সমাধান করলেই আনসার চলে আসবে, আলফা বিটা চলে আসবে, এতটুকু বুঝতে পারলে এনাফ, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে চলো, একটু আগে যে দেখলাম ওই যে ওই ম্যাথটা, ওইটাও দেখে চলে আসি কেমন সমাধান করে, কই জানি ছিল, কোথায় জানি ছিল, এই যে দেখো, এই যে দেখো এখানে এটাও ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যাবে। আচ্ছা বলো এখানে আলফার উপরে কি সবগুলো পাওয়ার 1 নাকি পাওয়ার 2 আছে? দেখো এই যে এটা দেখো পাওয়ার 2 আছে না, তো পাওয়ার যদি 1 এর বেশি হয় ওটা সিমুল ইকুয়েশন দিয়ে সলভ করা যাবে না, ওটা পলিনোমিয়াল দিয়ে সমাধান করতে হবে। দেখো এই যে আলফা এর পাওয়ার 2 আছে, তাহলে এটা সমাধান করবো কি দিয়ে? দেখো আলফা এর পাওয়ার 2 আছে, এটা সমাধান করবো পলিনোমিয়াল দিয়ে। খেয়াল করে দেখো, কই যাবা, এই যে আবার মেনুতে ক্লিক করো, তারপরে এই যে এ কোথায়, এই যে মাইনাসে ক্লিক করো, এই দেখো পলিনোমিয়াল, যদি পাওয়ার 1 এর বেশি হয় তখন পলিনোমিয়ালে ক্লিক করবা 2। এখন জানতে চাচ্ছে ডিগ্রি মানে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কত বলো, আলফা এর সর্বোচ্চ পাওয়ার কত 2, এই যে 2। এইবার তুমি মান বসাও, দেখো এই যে এখানে বলতেছে এক্স স্কোয়ারের সহগ, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের জায়গায় বসাইতে হবে আলফা স্কোয়ারের সহগ, তাহলে আলফা স্কোয়ারের সামনে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তারপরে এক্স এর সহগ মানে আলফা এর সহগ, মানে ক্যালকুলেটরে চলকগুলোকে এক্স আর ওয়াই ধরে, তো আমরা তো এখানে আলফা ধরছি, তাহলে আলফা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সহগ কত 1, শুধু আলফা মানে এক্স এর সহগ কত, এখানে দেখো -4। এইবার দেখো এখানে ধ্রুবকটা, এই ধ্রুবকটা কি ইকুয়াল টু চিহ্নের পরে আছে না, দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে কিন্তু কোনো ইকুয়াল টু চিহ্নই নাই, তার মানে এখানে ডানে নেওয়া লাগবে না, যখন পলিনোমিয়াল তখন জাস্ট +3 বসাই দিবা, শেষ। এবার ইকুয়াল টু চাপো, দেখো এই যে উত্তর চলে আসছে x(3), একটার ভ্যালু 3, দেখো একটা সমীকরণে যদি স্কয়ার থাকে ওটার ভ্যালু আসবে 2টা,
দেখো একটা 3, এই যে 3 আবার ইকুয়াল টু চাবো, আবার ইকুয়াল টু, এই দেখো 1। ঘটনা বুঝছো? এই যে দেখো আমরা সবগুলো ভ্যালু ইনপুট দিলাম, ভ্যালু ইনপুট দেওয়ার পরে দেখো একটা x1, এই যে x1 এর একটা সমাধান 3 আর একটা সমাধান 1, এই যে 3,1 বা 1,3। ঠিক আছে, তো কেউ যদি অন্য কোনো ক্যালকুলেটর ইউজ করো মন খারাপ করো না, তোমরা আগে ম্যাথটা বোঝো। ভাই ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় এটা তো তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে শিখলেই বুঝে যাবা। আগে বলো এই ম্যাথগুলো বুঝছো কিনা, ক্যালকুলেটরের কাহিনী পরে আগে বলো যে আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইলাম যে এই সমাধান এই সমীকরণগুলো পর্যন্ত বুঝছো কিনা বলো। বাকি আলাপ পরে, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো যে এই ম্যাথটা আমরা ধরে নিয়েছিলাম একটা বিন্দু পি, সেটা যেহেতু এই রেখার উপর অবস্থিত তাহলে এই রেখাকে সিদ্ধ করবে, এখানে একটা সমীকরণ পাইলাম। তারপরে আবার বলছে পি বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমদূরবর্তী, তাহলে দুইটা বিন্দু দূরত্ব সমান, এখান থেকে আরেকটা সমীকরণ পাইলাম। এই দুইটা সমীকরণ সমাধান করলেই দুইটা আননোন মানে আলফা এবং বিটা, এদের মান চলে আসবে, সুন্দর মতো শেষ। এইবার এই ম্যাথটা সেম, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা ভালো মতো পড়ে বলো যে আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম কিনা বলো। আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি বলো। স্যার ইএস প্লাসে নেগেটিভ মান আসে, নেগেটিভ মান আসবে না, তুমি বসাইতে ভুল করছো। যখন সিমুল ইকুয়েশন বসাবা মানে পাওয়ার 1 দুইটা সমীকরণ সমাধান করবা, ধ্রুবকগুলা ইকুয়াল টু চিহ্নে ডানে নিয়ে বসাইতে হবে। তুমি হয়তো ডানে নিয়ে বসাওনি, ধ্রুবকগুলা মনে মনে ইকুয়াল টু চিহ্নে ডানে নিয়ে বসাইতে হবে। হ্যাঁ এখন বলো আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম। যখন তুমি এই যে এই সিমুল ইকুয়েশনগুলো সলভ করবা, এই -2 মনে মনে ডান পাশে নিবা, +2 বসাইতে হবে। -6 মনে মনে ডান পাশে নিবা, +6 বসাইতে হবে। কারণ ক্যালকুলেটরে সিমুল ইকুয়েশনের ফাংশনগুলো এরকম যে ধ্রুবকগুলো ইকুয়াল টু চিহ্নে ডানে বসাইতে হয়। আচ্ছা এবার বলো আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম, তো এটা যদি রিটার্নে আসে আগের ম্যাথের মতো করবা, হাউস ওয়াইফ ASW আগের ম্যাথের মতো করবা। বাট এটা কি রিটার্নে আসছে বলো? ধরো এই ম্যাথটা যদি রিটার্নে আসে অবশ্যই এভাবেই করতে হবে, এটাও যদি রিটার্নে আসে এভাবেই করতে হবে। বাট যদি এমসিকিউতে আসে তাহলে তার একটা সহজ বুদ্ধি আছে, এমসিকিউতে আসলে সহজ বুদ্ধি আছে, এটাকে বলে অপশন টেস্ট। ভাইয়া যেহেতু নির্ণয় বিন্দুটা এই রেখার উপর অবস্থিত তাহলে অ্যান্সার যেটা হবে সেটা অবশ্যই এই বিন্দুকে সিদ্ধ করবে। তোমরা কি আমার সাথে একমত? এমসিকিউতে আসলে অত বড় করে করার দরকারই নাই, অপশন টেস্ট করে ফেলবো। দেখো যেহেতু নির্ণয় বিন্দুটা এই রেখার উপর অবস্থিত তাহলে উত্তর যেটা হবে সেটা অবশ্যই এই বিন্দুকে সিদ্ধ করবে। আমাকে বলো এই বিন্দুটা কি এই রেখাকে সিদ্ধ করে বলো? সিদ্ধ করা মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে বলো। তুমি এখানে এক্স জায়গায় বসাও 0, এক্স জায়গায় বসাও 0 0 মাইনাস, ওয়াই জায়গায় বসাও 7 -7 × 14 +7 সমান কি 0 হয় বলো? প্রথম বিন্দুটা কি এই সমীকরণকে সিদ্ধ করে? সিদ্ধ করা মানে হচ্ছে ওই যে প্রথম বিন্দুটা দেখো 0,7, এক্স জায়গায় বসাও 0, এটা হবে 0, ওয়াই জায়গায় বসাও 7 7 × 14 -14 +7 কত? -7 = 0 হয়। এটা সিদ্ধ হয়েছে? এটা তো সমান হইলো না, এটা হয় না, এটা সিদ্ধ হয় না। এটা বলো সিদ্ধ হয়? এটা বলো সিদ্ধ হয়? বি নাম্বারটা এক্স জায়গায় 0, এক্স জায়গায় 0 -7/2 2 দিয়ে কাটা -7 +7, এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। দেখো 0 = 0, এটা অ্যান্সার। বাকিগুলা সিদ্ধ হয়, দেখো বাকিগুলা সিদ্ধ হয় না। কে কে বুঝছো? এমসিকিউতে আসলে অপশন টেস্ট করে ইজিলি করে ফেলা যায়। মাথায় কি একটু ঢুকতেছে বুদ্ধিগুলা? মানে একই ম্যাথ যখন রিটার্নে আসবে তখন এভাবে করা ছাড়া উপায় নাই, কিন্তু সেম টাইপের প্রশ্ন যখন এমসিকিউতে আসবে তখন তুমি যদি চাও তখন কিন্তু এই যে এইভাবে অপশন টেস্ট করে মিলে ফেলে যাবে। তুমি দেখো যে এ নাম্বারটা এটা অপশন টেস্ট করলেও মিলে না, এটাও মিলবে না, তুমি এটাও চেক করো, এটাও মিলবে না, এটাও মিলবে না, কোনোটাই মিলবে না, শুধু এটা দিয়ে শেষ। বাকি কোনো কিছু আমার চেক করার দরকারই নাই। বুঝতে পেরেছো ঘটনা? বলো ঘটনা ক্লিয়ার? ঠিক আছে, ওকে। দাদা ক্যালকুলেটর কোন কোন ভার্সিটিতে অ্যালাউড? ক্যালকুলেটর এইচএসসি পরীক্ষাতে অ্যালাউড। ফার্স্ট অফ অল এইচএসসিতে তুমি ইউজ করতে পারবা। তারপর ইঞ্জিনিয়ারিং সকল ভর্তি পরীক্ষা অ্যালাউড, সবগুলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইউটিএম, এসটি, বুটেক্স এই ইউনিভার্সিটিগুলোতে অ্যালাউড। এইবার এই ম্যাথটা তোলো, প্রশ্নটা তোলো, খুবই ইজি ম্যাথ। হ্যাঁ ওকে ঠিক আছে। 11,2 কেন্দ্র ও 10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে যা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন তোলো দ্রুত।
একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, জায়ের মধ্যবিন্দু দেওয়া। তোমাকে বলছে একটা বৃত্তে একটা যে 2, -1 এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, ওই জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলা শেষ হইলে ডান কমেন্ট করবা। প্রশ্ন তোলা শেষ হইলে ডান কমেন্ট করবা। ঠিক আছে, হাউস ওয়াইফ কে? SW মানেই তো হাউস ওয়াইফ, তোমরা যেটাকে হোমওয়ার্ক বলো, কথা একই। দেখো এই ম্যাথটা অবশ্যই চিত্র এঁকে করবা। এটা একটা বৃত্ত, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। কেন্দ্র কত বলছে? 11,2। তোমরা রাফ চিত্র আঁকাবা। শোনো, এখানে একদম ওই সম্পাদ্যের মতো চিত্র আঁকানো লাগবে না, রাফ চিত্র। কেন্দ্র 11,2, ব্যাসার্ধ 10 একক, এবং একটা জায়ের মধ্যবিন্দু 2, -1। ধরো এটা হচ্ছে এটা AB যা, এটা ধরো AB একটা যা, এবং এই জায়ের মধ্যবিন্দু হচ্ছে 2, মধ্যবিন্দু। আগে চিত্রটা আঁকাইলাম। এবং ব্যাসার্ধ, ধরো এই যে ব্যাসার্ধ, ওয়েট, ধরো এই যে এতটুকু ব্যাসার্ধ, ধরো OA, ধরো এই কেন্দ্রটা হচ্ছে O, এবং OA এটাই তো ব্যাসার্ধ। এটা কত একক? 10 একক। ওয়েট, আগে আমি চিত্রটা আঁকাইলাম, ভালো মতো শোনো। কেন্দ্র দেওয়া 11,2, ব্যাসার্ধ O থেকে A, এটা ব্যাসার্ধ ধরো 10 একক দেওয়া, এবং AB হচ্ছে একটা যেই এর মধ্যবিন্দু 2, -1। তোমাকে বলছে এই AB জায়ের দৈর্ঘ্য, AB জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমাকে তোমরা বলো, তোমরা 9-10-এ থাকতে একটা উপপাদ্য পড়ছিলা, কার মনে আছে? যে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দুগামী রেখা ওই জায়ের উপর লম্ব হয়। এটা কে পড়ছিলা বলো? বৃত্তের কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দুগামী সরল রেখা ওই জায়ের উপর লম্ব হয়, কার মনে আছে বলো? এটার দুইটা উপপাদ্য ছিল। একটা ছিল এরকম, যে কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে মানে মধ্যবিন্দু। তার উল্টা উপপাদ্য ছিল, বিপরীত উপপাদ্য, যে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দুগামী সরলরেখা ওই জায়ের উপর লম্ব, তখন এটা লম্ব হবে। এবং আমাকে তোমরা বলো, আমি যদি এই ভিতরে স্থানাঙ্ক স্থির ধরি, তাইলে যেহেতু সি হচ্ছে AB জায়ের মধ্যবিন্দু, এই যে এই 2, -1 এটা তো AB জায়ের মধ্যবিন্দু, তাহলে কি আমি এটা বলতে পারি যে AB সমান 2 × AC? বলতে পারি কিনা? যেহেতু সি বিন্দুটা AB এর মধ্যবিন্দু, তাহলে অবশ্যই AB হবে AC এর দ্বিগুণ। এখন আমাকে বলো, পিথাগোরাস সাহেবকে কল দেও। এই যে পিথাগোরাস সাহেব, দেখো OA এটা জানি, এটা হচ্ছে 10 একক। দেখো OA সমান 10। আচ্ছা বলো তো OC সমান কত হবে? OC বলে এটা কত হয়? ভাই O বিন্দুর স্থানাঙ্কও জানি, সি বিন্দুর স্থানাঙ্কও জানি। বলো, আমি বের করবো না, তোমরা বলো দ্রুত। OC সমান কত? 11 থেকে 2 বিয়োগ করলে 9, 9 কে স্কয়ার করলে 81, 2 থেকে -1 বিয়োগ করলে মাইনাসে +3, 3 কে স্কয়ার করলে 9, 81 আর 9 যোগ করলে 90, 81 আর 9 যোগ করলে কত? 90, √90 একক। এবার আমাকে বলো, O থেকে A এটা হচ্ছে 10 একক, O থেকে C এটা হচ্ছে কত? √90 একক। তাহলে পিথাগোরাস সাহেবকে কল দিলে কি পাবো? AC পাবো না? শেষ, ম্যাথ শেষ। AC বের করে এখানে বসায় দিলেই ম্যাথ শেষ। পিথাগোরাস সাহেবকে কল দাও। পিথাগোরাস সাহেবের সূত্র অনুযায়ী আমরা জানি যে OA² অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ তো সবচেয়ে লম্বা বাহুটা, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ স্কয়ার সমান AC² প্লাস OC²। তাহলে এখান থেকে AC² বের করো। AC² সমান OA² মাইনাস OC² সমান OA²। 10 কে স্কয়ার করলে 100, OC² √90 কে স্কয়ার করলে √90, তাহলে 10। সুতরাং AC² সমান 10। তাহলে AC সমান বর্গমূল করো √10। দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না, অলওয়েজ পজিটিভ নিব। সুতরাং AB সমান কত? AB হচ্ছে AC এর দ্বিগুণ, তাহলে 2√10। কে বুঝছো? এত একক, খুবই ইজি ম্যাথ। কে বুঝতে পেরেছো বলো? না বোঝার কিছুই ছিল না। কে বুঝছো? এটা একটু দেখো, ভালো মতো দেখো, খুবই ইজি, খুবই সুন্দর ম্যাথ, খুবই ইজি, খুবই সুন্দর ম্যাথ, খুবই ইজি, বুঝতে পারতে হবে, খুবই ইজি, খুবই সুন্দর ম্যাথ। ওকে ফাইন, আশা করি বোঝা গেল। পুরো জিনিসটা একটু রিক্যাপ করি। দেখো, বৃত্তের কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দুগামী রেখা ওই জায়ের উপর লম্ব হয়।
তাহলে এটা সমকোণী ত্রিভুজ। ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 10 একক, ও আর সি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলবো। তাহলে ও এ জানি, ও সি জানি, পিথাগোরাস সাহেবের সূত্র বসাইলেই এসি পেয়ে যাব। তো সি যেহেতু এ বি জায়ের মধ্যবিন্দু, তাহলে এসি কে 2 দিয়ে গুণ করলেই টোটাল এ বি জায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। ভেরি ইজি। এবার এই জিনিসটা দেখাও যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। আমরা শিখছি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা, শিখে নাই আজকে ক্লাসে? বলো, আমরা আজকে ক্লাসে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা শিখছি, রাইট? এখন তোমাকে যদি কেউ প্রমাণ করতে বলে, আগে প্রশ্নটা তোলো যে তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত। ধরো আমি ধরলাম একটা বিন্দু এ, তুমি প্রশ্ন আগে তোলো 1,-2, বি 2,0, আরেকটা ধরলাম সি। তোমাকে বলা হয়েছে প্রমাণ করতে হবে তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত। তো তুমি তো আর গ্রাফ পেপার নিয়ে আঁকা শুরু করবে না, এগুলা রাফ চিত্র আঁকাইলেই হয়। এই গ্রাফ পেপার দিয়ে একে তারপর সরল রেখা একে দেখাইতে হবে না। তোমাকে বলছে দেখাও তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। আমাকে তোমরা বলো, আমি যদি এই জিনিসটা প্রমাণ করতে পারি যে এ বি আর বিসি এই দুইটা যোগ করলে এসি এর সমান হয়, তাইলেই তুমি মেনে নিতে বাধ্য যে তিনটা বিন্দু একই রেখায় আছে। তোমরা কি আমার সাথে একমত? নিজেকে নিজে প্রশ্ন করে যে ভাই প্রমাণ যে করতে বললো, আমরা তো গ্রাফ পেপার এঁকে দেখাবো না, আমরা কি করবো? আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা শিখছি আজকে ক্লাসে, আর কিছু শিখি নাই। ধরো তাহলে তিনটা বিন্দু একই সরল রেখায় থাকবে কখন? যখন এ বি আর বিসি যোগ করলে এসি এর সমান হবে। এই শর্তটা যদি আমরা প্রমাণ করতে পারি, তার মানে তিনটা বিন্দু অবশ্যই একই রেখায় অবস্থিত, মাস্ট। তিনটা বিন্দু একই রেখায় না হইলে জীবনেও এই শর্ত মিলবে না। তাইলে এবার তুমি খেয়াল করে দেখো, একজন বলছে ঢাল সমান হবে, হ্যাঁ কথা সত্য, ঢাল সমান হবে, আবার তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হবে। বাট ওগুলো তো আমরা এখনো শিখি নাই। ত্রিভুজের ক্ষেত্রফল শিখবো 3.3-তে, ঢাল শিখবো 3.5-এ। আপাতত দূরত্ব দিয়ে করো। তাহলে কি করবো? আগে এবি বের করো। এবি কত হবে? √অফ 1 থেকে 2 বিয়োগ করলে কত? 1 কেস করলে 1 প্লাস, -2 থেকে 0 বিয়োগ করলে -2, -2 কেস করলে +4, তাহলে কত হবে? এটা হবে √5 একক। তারপরে বিসি √অফ 2 থেকে 4 বিয়োগ করলে -2, -2 কে স্কয়ার করলে +4, 0 থেকে 4 বিয়োগ করলে -4, -4 কে স্কয়ার করলে 16, √অফ 20। তারপরে এসি √অফ 1 থেকে 4 বিয়োগ করলে -3, -3 কে স্কয়ার করলে +9, -2 থেকে -4 বিয়োগ করলে -6, -6 কে স্কয়ার করলে +36, √অফ কত? 45। এবার খেয়াল করে দেখো, এখানে √20 মানে কত? √অফ 20 মানে কত? 4 পাশে 20, 2√5, কারণ 2 4 কে স্কয়ার করলে বর্গমূল করলে 2 হয়। আবার এটা দেখো 5 নং 45, 9 গুণ 5, 3 কে বর্গমূল করলে 9 কে বর্গমূল করলে 3 হয়, আর √5 থাকলো। এইবার বলো মিলছে কিনা? সুতরাং এবার লিখো, তোমরা তো এটা লাস্টে লিখবা। এখন বলো এ বি প্লাস বিসি সমান কত? এ বি আর বিসি যোগ করো, √5 আর 2√5, √5 প্লাস 2√5 যোগ করলে কত? 3√5 সমান কত? সমান হচ্ছে এসি। শেষ। দেখো এ বি প্লাস বিসি যোগ করলে যেহেতু এসি এর সমান হয়ে গেছে, সুতরাং এবার লিখবা সুতরাং বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত। শেষ। কে কে বুঝছো বলো? সুতরাং লিখো, সুতরাং বিন্দু ত্রয় একই সরল রেখা। শেষ। এটা আরো দুই ভাবে করা যায়, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও করা যাবে, আবার ঢাল দিয়েও করা যাবে। আপাতত আমরা শুধু দূরত্ব নির্ণয় শিখছি, তাই দূরত্ব নির্ণয় দিয়েই করলাম। যখন তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত দেখাইতে বলবে, তুমি দেখাবা এ বি প্লাস বিসি যোগ করলে এসি এর সমান। এ বি প্লাস বিসি যোগ করলে যদি এসি এর সমান হয়, তাইলেই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত হবে, আদারওয়াইজ হবে না। আজকে ক্লাসের লাস্ট ম্যাথ এটা, আজকের ক্লাসের প্রথম ক্লাসের লাস্ট ম্যাথ। আমাকে বলো প্রথম ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো? অনেকেই প্রথম ক্লাসে মাঝখানে জয়েন করছো, অনেকেই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে আসছো, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবেই। তোমরা ক্লাসটা একদম শুরু থেকে শুরু করবা। ধরো একটা ক্লাস শুরু করতে তোমার 10 মিনিট লেট হয়ে গেল, তুমি ওখান থেকে স্টার্ট না করে একদম প্রথম থেকে দেখা শুরু করবা। সেই ক্ষেত্রে তুমি ক্লাসটা ফেসবুক গ্রুপ থেকে করবা, কারণ ফেসবুক গ্রুপে ক্লাস লাইভ ক্লাস চলা অবস্থায়ও টেনে দেখা যায়।
কিন্তু ওয়েবসাইটে কিন্তু লাইভ ক্লাস চলা অবস্থায় টেনে দেখা যাবে না, ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডেড অবস্থায় টেনে দেখা যাবে। বুঝতে পারছো? ওকে ফাইন। এইবার বলো এই ম্যাথটা অ্যান্সার কি হবে? লাস্ট ম্যাথ, আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। দেখো কি বলছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এ বি ও সি, এ এর স্থানাঙ্ক দেওয়া, বি এর স্থানাঙ্ক দেওয়া, সি এর স্থানাঙ্ক দেওয়া নাই। তোমাকে বলছে এ সি এর মান বের করো। আচ্ছা আমাকে বলো, এখানে এ সি এর মান বের করার জন্য কি সি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে না? সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, তাহলে কি করব বলো? এ সি এর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, আমার তো সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো সি বিন্দুর স্থানাঙ্ক তো প্রশ্ন দেওয়া নাই, তাহলে কি করব? সি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে না। হ্যাঁ ভেরি গুড সাইমান, ভেরি গুড ভাইয়া। সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করার দরকারই নাই। কেন? দেখো এটা এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। সবগুলা দেখো সমবাহু ত্রিভুজ, তাহলে সবগুলা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এখানে এ বিন্দু দেওয়া, বি বিন্দু দেওয়া, তুমি এ বি এর দৈর্ঘ্য বাইর করো। ভাই এ বি এর দৈর্ঘ্য আর এসি এর দৈর্ঘ্য তো সমানই হবে। এ বি সমান বিসি সমান এসি, সবগুলা দৈর্ঘ্য সমান। দেখছো বেটা, বুদ্ধি থাকলে অনেক কিছু করে ফেলা যায়, যায় না? এই দেখো তুমি এ বি এর দৈর্ঘ্য বাইর করো, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এ বি এর দৈর্ঘ্য যত এসি এর দৈর্ঘ্য সেম হবে। তাহলে দৈর্ঘ্য বাইর করো √, 0 থেকে 0 বিয়োগ করলে 0, লেখার দরকার নাই। 60 থেকে -4 বিয়োগ করলে 4, মাইনাসে মাইনাসে +4, 8, 8 কে স্কয়ার করলে 64, 8 কে স্কয়ার করলে কত 64। বা এখানে তো আমরা এটাও বুঝতে পারতেছি যে ভুজ দুইটা সেম, তাহলে উত্তর হবে কোটি দুইটার বিয়োগফলের মডুলাস। 4 থেকে -4 বিয়োগ করলে 4, মাইনাস মাইনাসে +8, তাহলে মডুলাস অফ 8 মানে 8। তুমি এই 64কে বর্গমূল করে এভাবে লিখতে পারো, অথবা কোটি দুইটার বিয়োগফল 4, মাইনাস মাইনাসে +4, 8 শেষ। বলো আজকে ক্লাসটা যারা শুরু থেকে ছিল সবাই বুঝতে পারছো কিনা? আজকে ক্লাসটা যারা একদম শুরু থেকে করছো, ক্লাসটা শুরু থেকে যদি করে থাকো আশা করি বুঝতে পারছো। এবং আমি এই স্পিডেই পড়াবো, এই স্পিডেই ক্লাসের মধ্যেই নোট করতে হবে। ইন্টারমিডিয়েটে তুমি 9-10-এর মতো অত বেশি সময় পাবা না যে একবার আগে লাইভ ক্লাস করলাম, তারপরে আবার ক্লাস শেষ হওয়ার পরে লেকচার শিট দেখে নোট করব, অত সময় পাবা না। অবশ্যই ক্লাসের মধ্যে এবং নোটটা অত সুন্দর হওয়া লাগবে না, নিজের লেখা নিজে বুঝতে পারলেই হবে। তারপরেও আমরা ক্লাস শেষ হওয়ার পরে আমরা তো লেকচার শিট দিয়েই দিব। লেকচার শিটগুলো তোমরা ফেসবুক গ্রুপেও পাবা, ক্লাসের ক্যাপশনে, ক্লাসটা শেষ হওয়ার পর ক্লাসের ক্যাপশনে লেকচার শিট অ্যাড করে দিব, এবং ওয়েবসাইটেও পাবা। তারপরেও নিজের নোটটা যদি তুমি নিজে করে রাখো, পরীক্ষার আগে রিভিশন দেওয়া অনেক ইজি হবে। বুঝতে পারছো? নিজের নোট রিভিশন দিতে যদি 1 ঘন্টা লাগে, আর একজনের নোট রিভিশন দিলে 3 ঘন্টা লাগবে। লেকচার শিট দেখে পড়ে যেই পড়া কভার করতে তোমার 2 ঘন্টা লাগবে, নিজের নোট পড়ে ওই পড়া 1 ঘন্টায় কভার করে ফেলা যাবে। নিজের হাতে লিখে একটা নোট সব সময় তোমাকে অ্যাডভান্টেজে রাখবে। ওকে, তো এই হচ্ছে ঘটনা। আমাদের একাডেমিক ব্যাচের আজকে প্রথম ক্লাস ছিল। অনেকেই হয়তো এখনো বুঝতে পারো নাই যে আমাদের এখানে কিভাবে কি হবে। কোনো সমস্যা নেই, আগামী সপ্তাহের মধ্যে সব বুঝে যাবা। প্রবলেম সলভিং ক্লাস কিভাবে হবে, উইকলি এক্সাম কিভাবে হবে, অধ্যায় শেষ হওয়ার পরে প্র্যাকটিস শিট কোথায় দেওয়া হবে, সব কিছু তুমি আস্তে আস্তে জেনে যাবা। প্যানিক করার কিছু নাই, ঠিক আছে? তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, তারপরে আমাদের ডিসকাশন গ্রুপ খোলা হবে। আজকের মধ্যেই দেখবা যে ডিসকাশন গ্রুপ খুলে এই সাইকেল অনেক গ্রুপে পোস্ট দিয়ে দেওয়া হবে। ওই ডিসকাশন গ্রুপগুলোতে তোমরা ডিসকাশন, কোনো প্রবলেম যদি হয় ওখানে জানাইতে পারবা। বা আমি যখন বাড়ির কাজ দিব, প্রতি 2 ক্লাস বা 3 ক্লাস পর পর বাড়ির কাজ দিব, ওই বাড়ির কাজগুলো ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। পোস্ট দিয়ে বলবা যে সব ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। আপাতত কেউ যদি বই কিনতে চাও ভালো, না কিনতে চাইলেও চলবে, কোনো সমস্যা নাই। বাট কেউ যদি এখনই বই কিনে ফেলতে চাও, তাহলে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, তুমি কেতাবউদ্দিন স্যারের বইটা কিনতে পারো। যে কোনো লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে কেতাবউদ্দিন স্যারের উচ্চতর গণিত ফার্স্ট পেপার বইটা দেন। অথবা তোমার টার্গেট যদি মেডিকেল হয়, তাইলে কেতাব স্যারের বই তোমার পড়ার দরকার নাই, তোমার অসীম কুমার শাহ স্যারের বইটা পড়লেই মোর দেন এনাফ। বা তুমি যেই কলেজে ভর্তি হবা ওই কলেজে যে বইটা পড়াবে ওটা পড়লেই চলবে। তো কলেজে যেহেতু এখনো ভর্তি হও নাই, তুমি চাইলে এখন টার্গেট মেডিকেল হইলে অসীম কুমার শাহ স্যারের বইটা কিনবা। দোকানে গিয়ে বললেই হবে যে অসীম কুমার শাহ স্যারের বইয়ের মানে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইটা দেন। অথবা এস ইউ আহমেদ স্যারের বই আছে, রূপন্তী পাবলিকেশনের বই আছে, এগুলো ভালো। বাট যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা কেতাব স্যারের বইটা ফলো করতে পারো। আদারওয়াইজ যাদের টার্গেট ভার্সিটি বা মেডিকেল, তোমাদের কেতাব স্যারের বই ফলো করার দরকার নেই, তোমরা অসীম কুমার শাহ স্যারের বইটা কিনে আপাতত পড়া শুরু করো।
তারপরে কলেজে যেই বইটা ফলো করবে ওইটা ফলো করলেই এনাফ। বাট আমরা ক্লাসে যেভাবে পড়াবো, আমরা ক্লাসে সকল বইয়ের কন্টেন্ট একসাথে মিক্স করে পড়াবো, কাজেই তুমি যেই বই ফলো করো আমাদের সাথে তুমি মিল করে পড়তে পারবা, কোনো অসুবিধা হবে না। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, হ্যাঁ। আর বইগুলা, বাজারের বইগুলা 95% সেম, সবগুলা বইয়ের কন্টেন্ট 95% সেম, বড় জোর 5% ম্যাথ এদিক সেদিক আছে। ওগুলো যেগুলো প্রয়োজনীয় আমরা ক্লাসের মধ্যেই করে দিব, তোমার বই নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাদের ক্লাস লেকচার অধ্যায় শেষ হওয়ার পরে প্র্যাকটিস শিট সলভ করো, আর বাইরে কিচ্ছু লাগবে না। বাট নিজে বাড়ির কাজ করার জন্য বা বাসায় প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা রাইটারের বই কিনলেই চলবে। তো আপাতত দুইটা বইয়ের অপশন, আমি আবার বলতেছি, দুইটা বইয়ের অপশন। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে কাদাব স্যারের বইটা কিনে ফেলো, যদি ইচ্ছা থাকে কেনার। যদি মনে হয় যে আমি কলেজ শুরু হওয়ার পরে কিনবো, কোনো সমস্যা নেই। মানে আমি যখন বাড়ির কাজ দিব বই থেকে ছবি তুলেই দিব, কাজে তোমার বই না থাকলেও তুমি পিডিএফ দেখে বাড়ির কাজ করতে পারবা। আর টার্গেট ইঞ্জিনিয়ারিং না হইলে অসীম কুমার শাহ স্যারের বইটা কিনে ফেলতে পারো। ওকে, ঠিক আছে। সিস্টেকের বইও ভালো, কোনো সমস্যা নেই। শোনো, সবগুলা বই ভালো, তুমি যে কোনো একটা বই কিনলেই চলবে। বাট আমরা বাড়ির কাজ দেওয়ার সময় মেইনলি এই দুইটা বই ফলো করি, কেতাবুদ্দিন স্যার এবং অসীম কুমার শাহ স্যারের বই। বাট তুমি অন্য কোনো বই ফলো করলেও কোনো সমস্যা নাই। আমরা ক্লাসের পরে খালি টপিকগুলো দেখবা, যে ভাইয়া আজকে কোন টপিক পড়াইছে, ওই টপিকটা তোমার বই থেকে বাড়ির কাজগুলো করে ফেলবা, শেষ। কারণ বাজারে তো ধরো 15-16টা বই আছে, তো সবগুলা বই থেকে তো আর বাড়ির কাজ দেওয়া সম্ভব না। আমরা 2-3টা বই ফলো করে বাড়ির কাজ দিব, তুমি ওই বইগুলো ফলো করলে ভালো, অন্য কোনো বই ফলো করলেও কোনো সমস্যা নাই। সবগুলো টাইপ আমরা ক্লাসেই কভার করে দিব। তো ঠিক আছে, প্রথম ক্লাস কেমন লাগছে? অনেকেই বলতেছিল ভাই একটু আস্তে পড়ান। শোনো, বেশি আস্তে পড়ানো যাবে না, তোমার ক্লাসে মনোযোগী থাকতে হবে। আরও বেশি আস্তে পড়াইলে দেখা যাবে যে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে একই টপিক পড়াইতে। আমি যে স্পিডে পড়াইছি, ক্লাস করতে থাকো, আমার 4-5টা ক্লাস করো, করার পরে দেখবা যে এই স্পিডেই তুমি অভ্যস্ত হয়ে গেছো, বুঝতে পারছো? বাট ক্লাসের মধ্যে মনোযোগী হইতে হবে, এবং এই মাঝখানে জয়েন করা যাবে না যে ভাই 30 মিনিট পরে জয়েন করছি, এই ম্যাথ বুঝতেছি না, তাহলে তো তুমি পারবাই না, বুঝবাই না। শুরু থেকে ক্লাসগুলো করবা। আর যদি এরকম হয় যে শুরু থেকে ক্লাস করেও একটা ম্যাথ বুঝতেছো না, যে ভাই সবাই বুঝতেছে আমি বুঝতেছি না, মন খারাপ করার কিছু নাই। ক্লাসটা শেষ হওয়ার পরে, ক্লাসটা তো রেকর্ডে থাকবেই, ওই অংশটা আরেকবার দেখে ফেলবা। অনেকের এরকম হয় যে ভাই কেউ একবারে দেখেই বোঝে যায়, আবার তুমি 2বার দেখে বুঝো বা 3বার দেখা লাগে, সেক্ষেত্রে ওই অংশটুকু একটু টেনে কষ্ট করে দেখে ফেলবা। বুঝতেছো? অন্যরা 3 ঘন্টা পড়লে তুমি 6 ঘন্টা পড়বা, 4 ঘন্টা 5 ঘন্টা পড়বা, একটু বেশি পড়বা, একটু বেশি ইফোর্ট দিবা, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদের সাথে আমাদের আজকে ক্লাসের মাধ্যমে যাত্রা শুরু হইলো। আশা করি সুন্দর একটা জার্নি যাবে, এবং আমাদের আগামী ক্লাস বুধবার বিকাল 3টায়। ঠিক আছে? কাজেই যারা এখনও ওয়েবসাইটে অ্যাক্সেস পাওনি, আর্কাইভ ক্লাসগুলোও এই সপ্তাহের মধ্যে আপলোড হয়ে যাবে। বাট সাইকেল একে তোমাদের রেকর্ডের ক্লাসগুলো করার দরকার নাই, মানে 25 ব্যাচের ক্লাসগুলো তো আর্কাইভ সেকশনে আপলোড দেওয়া হবে এই সপ্তাহের মধ্যেই। যেহেতু তোমাদের সাইকেল 1 কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই আমরা শেষ করে ফেলবো, কাজে অবশ্যই লাইভ ক্লাসগুলো করবা। কারণ লাইভ ক্লাসে আমরা কিছু না কিছু আপডেট, কিছু না কিছু আরও স্পেশাল সুন্দর ম্যাথ আমরা রাখি, কাজে সবসময় লাইভ ক্লাসগুলো করারই ট্রাই করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বুধবারের ক্লাসে দেখা হবে। টাটা।